এবার ক্লিয়ার আসছে দেখুন তো। এবার ঠিক আছে তাই তো? ইস, এত সুন্দর লাইফটা কি যে প্রবলেম হয় না, এই এক মুশকিল, খুব মুশকিল। এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যে কথা হচ্ছিল, এবার আপনাদের কোয়েশ্চেনগুলো বলুন। আমার তো মোটামুটি সব বলা হয়ে গেছে ওই লাইফটাতে। আপনাদের যা কোয়েশ্চেন আছে বলুন, সবাই জয়েন হোক। কি মুশকিল না, সত্যি বাবা। এই বিশেষ লাইফগুলো প্রবলেম হয়, বিরক্তিকর। হ্যাঁ সত্যি তাই। সেভেন্থে কেতু, সেভেন্থে কেতু থাকলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সেভেন্থে কেতু থাকলে বা সেভেন্থে রাহু থাকলে, বিশেষ করে সেভেন্থে কেতু থাকলে তাদের পার্টনারের থেকে অনেক সমস্যা কিন্তু তৈরি হয়। তাদের পার্টনার তাদেরকে ঠিক বুঝতে চায় না, কোনোভাবেই তাদেরকে কিন্তু বুঝতে চায় না। তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, প্রত্যেকটা কথা নিয়ে, প্রত্যেকটা কিছু নিয়েই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। যদি এটা কেতু একা থাকে তবেই মিলবে, বাট কেতুর সাথে যদি অন্য কোনো প্ল্যানেট থাকে, কেতুর সাথে হয়তো বৃহস্পতি আছে, কেতুর সাথে হয়তো বুধ আছে, তাহলে কিন্তু আলাদা একটা শত্রুপক্ষ নিয়ে লাইফটা, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তখন কিন্তু একটা প্রবলেম তৈরি হবে, ঠিক আছে? তখন আলাদাভাবে দেখতে হবে। কিন্তু যদি শুধু কেতু থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তাদের হাজবেন্ড বা ওয়াইফ মানে পোস্ট করা পার্টনার কিন্তু তাকে খুব একটা বুঝতে চেষ্টা করে না, খুব মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাদের মধ্যে। এটা কিন্তু ওয়ান টাইপ অফ শত্রু পক্ষ, মানে ওই শত্রু তাদের মধ্যে কিন্তু বোঝাপড়া বা সমঝোতার জায়গাটা ভীষণ কম। তবে যত এজ বাড়তে থাকে আস্তে 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 আস্তে, মানে যত এজ বাড়ছে তত তো তারা তাদের পারদ্ধটাকে ক্লিয়ার করতে 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 যাচ্ছে, তখন আস্তে 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 ওই জায়গাটা কিন্তু ঠিক হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারা আর গণ নিয়ে বলুন। তারা, আচ্ছা তারা আর গণ নিয়ে কিছু আমার বলা মানে দেখো আমি একটা কথা বলি, গণটাকে না আমি কোনোদিনই খুব একটা এর মধ্যে রাখি না, মানে গণটাকে না আমি খুব একটা কোনোদিনই আমি প্রায়োরিটি দিই না গণটাকে। কারণ গণটা এটা যদিও জটক বিচারের একটা পার্ট হয়ে যায়, এটা বিবাহের অবশ্যই একটা পার্ট, বাট তারপরেও জটক বিচারের মধ্যে যেহেতু এটা পড়ে, ঠিক আছে। বাট গণটা ওই দেবগণ নরগণ, গণটা না শুধুমাত্র একটা মানসিক টেম্পারমেন্টকে বোঝায় বা মানসিক জায়গাটাকে কিন্তু গণ বোঝায়। গণের সাথে খুব একটা আমাদের বর কি সাংঘাতিক সেটা বোঝা গেল, বুঝলাম না। হ্যাঁ বর কি সাংঘাতিক বাবা। হ্যাঁ, তো গণের সাথে না খুব একটা বৈবাহিক জীবন কিন্তু হয় না। আমি প্রচুর নরকে দেখেছি খুব সুন্দর সংসার করতে, প্রচুর দেব রাক্ষসকে দেখেছি, প্রচুর দেব আর দেবকে দেখেছি কিন্তু মারামারি করতে। প্রচুর দেব আর দেব কিন্তু ভীষণ বদমাইশ, দুটো দেব একসাথে ঘর করছে, ডেঞ্জারাস। একটা দেব আরেকটা দেব সরে গেলে আরেকটা দেব কিন্তু একটা দেবের সম্বন্ধে বদনাম করে। মানে কি যে, আমি এটা খুব কাছ থেকে দেখেছি, একটা দেবের সাথে আরেকটা দেব ঘর করছে, যেই একটা দেব চলে যাচ্ছে, দেব মানে কিন্তু আমাদের সিনেমাটিক দেব না, দেবগণের কথা বলছি। একটা দেব যে চলে যাচ্ছে, আরেকটা মানে হাজবেন্ড যে চলে যাচ্ছে, ওয়াইফ কিন্তু হাজবেন্ডের নামে সমালোচনা করছে। আবার যে ওয়াইফ চলে যাচ্ছে, হাজবেন্ড কিন্তু আবার দুটো দেবাড়িও কিন্তু করে। দুটো দেবাড়ি আপনি ভাবতে পারবেন না যে কি ডেঞ্জারাস কম্বিনেশন। মানে যখন হাজবেন্ড খুব ভালো রোজগার করছে তখন হাজবেন্ড হচ্ছে আমার এইরাম হাজবেন্ডের থেকে ভালো হয় না, মানে সে হলো সোনু বাবা। আর ওই হাজবেন্ডের সম্বন্ধেই যখন শ্বশুরবাড়িতে কিছু সমস্যা হচ্ছে বা কিছু ঝামেলা হচ্ছে, ওই হাজবেন্ডের থেকে খারাপ হাজবেন্ডের পৃথিবীতে দুটো নেই।
দুটো দেবারই ডেঞ্জারাস কম্বিনেশন, তাহলে তো কি বলবেন আপনি। সাংঘাতিক নক্ষত্র বিনাশ নক্ষত্র খুব খারাপ। সাংঘাতিক নক্ষত্র হচ্ছে আপনার জন্ম নক্ষত্র থেকে 16 নম্বর নক্ষত্র। আপনার জন্ম নক্ষত্রকে 1 ধরবেন, আপনার যে নক্ষত্র হোক না কেন। আপনার যদি রোহিণী হয় 4 থেকে স্টার্ট করুন, 4কে 1 ধরুন। আপনার যদি পুনর্বসু হয়, আপনি পুনর্বসু হচ্ছে গিয়ে 4, 5, 6, 4, 5, ওদিকে হচ্ছে 6, 7 থেকে, ঠিক আছে, 7 থেকে 1 নম্বর স্টার্ট করুন। আর যদি আপনার যে কোনো যেটাই আপনার হয় না কেন 1 থেকে স্টার্ট করবেন। স্টার্ট করে সেইটার থেকে 16 নম্বর নক্ষত্র হচ্ছে সাংঘাতিক নক্ষত্র। এই নক্ষত্রে আমি দেখেছি হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হলো। এবং বিনাশ নক্ষত্র হচ্ছে আপনার রাশি সাপেক্ষে নক্ষত্র সাপেক্ষে 23 নম্বর নক্ষত্র। আমি আরেকটা জিনিস নিয়ে বলবো, বিবাহিত জীবন নিয়ে আরেকটা বলবো, সেটা একটু শুনুন মন দিয়ে আমি বলছি। ও দেবকে বিয়ে না করাই ভালো। বাপরে বাবা, ডেঞ্জারাস ছিল ও, যা ডেঞ্জারাস ছিল না বোঝা যায়, সেটা কিন্তু ওর মুখে একদম ফেসে খুব। আর ওকে ওর মতো মানুষরাই পছন্দ করে। যাই হোক বাবা, আবার দেব নিয়ে বলবো না, আবার ওখানে অনেক দেব প্রেমিক আছে। যাই হোক, তো কি যেন বলছিলাম কথাটা, সাংঘাতিক নক্ষত্রটা আমি বলে দিলাম। আরেকটা জিনিস বলবো, আপনার হরোস্কোপে, হ্যাঁ সোনু বাবাই বটে, বাবা ডেঞ্জারাস বাপরে, আমি যে কত দেখলাম। ও সাংঘাতিক নক্ষত্র, এমন একজনের বিয়ে হলো যার সাংঘাতিক নক্ষত্রের মেয়ের সাথে বিয়ে হলো। বিয়ে হয় না, মেয়েটারও বিয়ে হয় না, ছেলেটারও বিয়ে হয় না। ছেলেটা কিন্তু খুব ওয়েল স্টাবলিশড, খুব ভালো এবং ভীষণ পড়াশোনা, খুব পড়ুয়া ছেলে ছিল, ভীষণ ওয়েল স্টাবলিশড এবং প্রচুর জীবনে স্ট্রাগল করে বড় হয়েছে। তার একটি মেয়ের সাথে বিয়ে হলো। মেয়েটারও নাকি বিয়ে হচ্ছিল না শোনা গেছে। মেয়েটারও নাকি প্রচুর কষ্ট করে, প্রচুর কিছু করে, বিয়েটা নাকি প্রচুর হোম করে, যজ্ঞ করে, এটা করে ওটা করে, বাবা মা অনেক চেষ্টা করে বিয়ে দিল। বিয়েটা এমন হলো, ছেলেটা আর মেয়েটার মধ্যে একটা সাংঘাতিক নক্ষত্র নারে বিনাশ নক্ষত্রের কানেকশন কিন্তু তৈরি হয়েছে। ব্যাস, যেই তাদের বিয়ে হলো তাদের হয় না আর কোনো বাচ্চা। ব্যাস, বাচ্চা হয় না, ঠিক আছে, এখন তো অনেক প্রসেস আছে, হলো, বাচ্চাও হলো। এইবারে কি হয়েছে, ছেলেটিকে মেয়েটি আস্তে আস্তে যত ওদের দিন যাচ্ছে তত কিন্তু ওদের মধ্যে দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্কটা ঠিক আগের মতো নেই। কিন্তু ওরা কিন্তু বাইরে কাউকে বুঝতে দেয় না, ঠিক আছে, আগের মতো নেই, এটা যেমন বোঝা যাচ্ছে। সেকেন্ড কি হচ্ছে, দেখা গেল যে ছেলেটিকে মেয়েটি আস্তে আস্তে ইউজ করতে শুরু করছে সব দিক থেকে, সেটা টাকা পয়সার দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, সব দিক থেকে কিন্তু মেয়েটা আস্তে আস্তে ছেলেটাকে ইউজ করতে শুরু করছে। এবং মেয়েটা যা বলছে ছেলেটা কিন্তু বাধ্য হয়ে, সবটা যে মন থেকে ছেলেটা মেনে নিচ্ছে। দেখুন, হাজব্যান্ড ওয়াইফ তো অবশ্যই, হাজব্যান্ড এবং ওয়াইফ সবটা মানবে, এটা খুব স্বাভাবিক, বাট সবটা যে মেনে নিচ্ছে তা কিন্তু নয়। বাট কিছুটা হয় না, বাধ্য হয়ে করছে, কিছুটা বাধ্য হয়ে সে কিন্তু সবটা করতে শুরু করছে। এটা হচ্ছে বিনাশ নক্ষত্র এবং সাংঘাতিক নক্ষত্রের ফর্মুলা। এই নক্ষত্রের সাথে বাবা বিয়ে হলে খুব ডেঞ্জারাস জীবন তোমার যাবে, খুব বুঝে বিয়ে করতে হবে। পৃথিবীতে আর যাই করো, বিনাশ নক্ষত্র আর সাংঘাতিক নক্ষত্রকে ধরো না। আর কয়েকটা জনির সাথে জনির বিয়ে করতে নেই, এই জনিগুলোও কিন্তু খুব ডেঞ্জারাস হয়। সেটা হচ্ছে মেষের সাথে বানর, সাপের সাথে বেজির। সাপ আর বেজিতে মেলে না জানেন, ইঁদুর আর বিড়ালে মেলে না এটা জানেন, ব্যাঘ্র জনির সাথে গরু জনির মেলে না এটা জানেন, কুকুর জনির সাথে মৃগ জনির মেলে না এটাও জানেন। বাট আমি আরেকটা জনির কথা বলবো, এটা আমার রিসার্চ, এটা পার্টিকুলারলি আমার রিসার্চ, আমি প্রচুর দেখেছি। আমার আপনাদেরকে আবারও বললাম, আমার অ্যাস্ট্রোলজিক্যাল জীবনটা কিন্তু অনেক বছরের, এবং আমি দেখেছি ব্যাঘ্রজনির সাথে কিন্তু মৃগজনীও মেলে না। ব্যাঘ্রজনী কে কে? চিত্রা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। চিত্রা আর বিশাখা হচ্ছে ব্যাঘ্রজনী, আর ওদিকে অনুরাধা আর জ্যেষ্ঠা হচ্ছে গিয়ে মৃগজনী। এই দুটো জনির কিন্তু কোনোভাবে মেলে না। বাঘ কিন্তু হরিণকে আগে শিকার করে এবং বাঘ কিন্তু হরিণকে খাবেই খাবে, আজ না হলেও কাল।
ঠিক আছে, কাজে এই জনির সাথে এই জনির কিন্তু বিয়ে হওয়াটা ঠিক নয়। এইটা আমি আমার রিসার্চে দেখেছি, আমি যাদের দেখেছি এটা হয়েছে তাদের কিন্তু গন্ডগোল হয়েছে, এটা আমি দেখেছি, এটা আমার রিসার্চ, এটা সবার ক্ষেত্রে নাও মিলতে পারে, বাট আমি দেখেছি এটা হয়। বাকি তো জনির ফর্মুলা আছে, এই জনিটা নিয়ে আমি, ওটা জটক বিচারের ফর্মুলা, ওটা নিয়ে আমি বলছি না। শতবিষয় অ্যান্ড উত্তরসারা, এটা তো নক্ষত্রের হয়ে যাচ্ছে, এটা তো আপনি নক্ষত্র বলছেন, আমি জনির পার্টিকুলার জনিটার কথা বলে দিলাম, এটা নক্ষত্রের বিচার হয়ে যাচ্ছে, নক্ষত্রের বিচারের কথা আমি বলিনি। ভোগ্যজনী ম্যাম আমার কি জনি, কি জনি, ভোগ্যজনী কি? আমি তো ভোগ্যজনী জীবনে নাম শুনিনি। তোমার তো উত্তর ফাল্গুনী নক্ষত্র, গোজনী তো তোমার, প্রিয়তোষের উত্তর ফাল্গুনী নক্ষত্র না? হ্যাঁ, ও ব্যাঘ্রজনী না, প্রিয়তোষের চিত্রা নক্ষত্র, ব্যাঘ্রজনী, হ্যাঁ ব্যাঘ্রজনী, ঠিক, প্রিয়তোষের চিত্রা নক্ষত্র। ম্যাম বিয়ে দিলে হওয়ার পর থাকলে কি, থাকলে তুলার সিংহ না, আমি কোনো রাশির সাথে যাচ্ছি না, ঠিক আছে, আমি কোনো রাশির সাথে যাচ্ছি না, শুধু রাশির সাথে রাশি মিললে হয় না। দেখুন, জটক বিচার একটা পার্ট, জটক বিচার আপনারা করতে পারেন, জটক বিচারের সাথে বিয়ের সম্পর্ক 100% আছে যদি আপনার প্রেম করে বিয়ে, আমি বলে দিলাম প্রেম করে বিয়ে, তারপরেও আপনি, আমি বলবো জটক বিচার করেই বিয়ে করুন। কিন্তু একটা কথা খুব ভালো করে মানবেন, মনের মিল না থাকলে সেই বিয়ে আপনি যতই জটক বিচার করে করুন, সে বিয়ে টিকে না। মনের মিল ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চমের সাথে পঞ্চম, আপনার পঞ্চমের সাথে আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের পঞ্চম মেলা ভীষণ দরকার, ঠিক আছে। অনেক হাজবেন্ড এবং অনেক ওয়াইফকে দেখেছি, হাজবেন্ডকে এটা বেশি দেখেছি, ওয়াইফকে ভীষণ ওপেনলি সাজাতে ভালোবাসে, মানে ওপেন রাখতে, মানে তুমি ওপেন জামা কাপড় পরো, কোনো ব্যাপার না, বা এটা না ওটা না সেটা না, তাদের মানসিকতাটা কিন্তু খুব ডাউন হয়। জেনারেলি দেখবেন হাজবেন্ডরা চেষ্টা করে ওয়াইফদেরকে একটু আব্রুতে রাখতে, ঠিক আছে। তো অনেক ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, তো এগুলো চরিত্র দেখলে বোঝা যায়, এগুলো চরিত্রের বিশ্লেষণ আছে, এগুলো একটা আলাদা পার্ট। ও বিয়ে করব যখন তখন দেখে, একদম একদম তখন দেখে, সি কি লিখেছো, মনটা মিল আছে, মনের মিল আছে, এটা বুঝবো কি করে? পঞ্চম, তোমার লগ্নের পঞ্চম এবং তোমার পার্টনারের লগ্নের পঞ্চম, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার পঞ্চমের সাথে যদি তার পঞ্চম না মেলে তাহলে মনের মিল থাকবে না। সেকেন্ড, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তৃতীয় দশম কানেকশন ভালো, চন্দ্রের ক্ষেত্রে তৃতীয় দশম কানেকশন ভালো, সপ্তম কানেকশন ভালো, মানে তোমার মেষ রাশি, তোমার পার্টনারের তুলা রাশি খুব ভালো। তারপরে তোমার চতুর্থ দশম কানেকশন খুব ভালো, কিছু কিছু কানেকশনস খুব ভালো হয়, পঞ্চম একাদশটাও ভালো হয়, খারাপ হয় না। আচ্ছা ম্যাম, বিয়ে ডিলে হওয়াটা কি করলে ঠিক হয়? বিয়ে ডিলে হওয়াটা ঠিক করা যায়, বিয়ে ডিলে হওয়াটা, বিয়ের জায়গাটা কিন্তু ঠিক করা যায়। চিত্রার সাথে কৃত্তিকা নক্ষত্র, চিত্রার সাথে চিত্রা মানে কন্যা রাশির চিত্রা না তুলা রাশির চিত্রা, এটা আমাকে বলতে হবে, কন্যা না তুলা? হ্যাঁ, এটা আমাকে সবাই বলে, আপনাকে না জানিয়ে বিয়ে করছি না, এটা আমাকে সবাই বলে। আর কি কোশ্চেন আছে আপনাদের, বলুন। ফিফথে কেতু থাকলে কি হয়? না, ফিফথে কেতু থাকা ভালো না, ফিফথে শনি থাকলে প্রেমের সমস্যা হয়, ফিফথে কেতু থাকলে একটু ডিলে হয় সব কিছুতে, ফিফথে কেতু থাকলে মেনলি কার্মিক জায়গাটাকে খুব নষ্ট করে। সন্তানের দিক থেকে, ওই যে বললাম না আমি, ওই যে আমাদের পারদ্ধদের সন্তানের দিক থেকে একটা বিশাল বিশাল সমস্যা তৈরি হয়, বিশাল সমস্যা তৈরি হয়। পালিয়ে বিয়ে নিয়ে বলুন, পালিয়ে বিয়ে নিয়ে তো বলে দিলাম যে এরমও হয় যে আপনার হয়তো কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেল, বাবা মা বিয়ে দিয়ে দেবে,
বা কিছু, আপনি হঠাৎ করে কারোর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করলেন, মানে ওর সাথেই আপনার বিবাহটা ঠিক ছিল, ওর সাথেই আপনার বিয়েটা। বিয়ে বাবা মা সব সময় বুঝবেন, বিয়ে বাবা মা একদম আমাদের পুরোটা প্রারব্ধ, পুরোটা প্রারব্ধ। আমরা এটাকে সিলেক্ট করতে পারি না, যেমন আমাদের সন্তানকেও আমরা সিলেক্ট করতে পারি না, ঠিক আছে? আমাদের সন্তান যেমন আমাদেরকে তেমনই মেনে নিতে হয়, আমাদের বাবা মা যেমন আমাদেরকে তেমনই মেনে নিতে হয়, আমাদের হাজবেন্ড বা আমাদের ওয়াইফ যেমন আমাদেরকে তেমনই মেনে নিতে হয়। সেইটাকে আমরা পলিশ করে, সেটাকে আমরা মেরামত করে, সেটাকে আমরা বিশ্বকর্মা হয়ে সেটাকে বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমরা সংসার জীবনটাকে যাপন করি। সেই জন্যই তো নাম সংসার। সংসার মানে আপনি এটাতে করলে আপনাকে সাজতেই হবে। সংসার যদি আপনি পাতেন তাহলে আপনাকে সাজতেই হবে, এটা নিয়ম। আমার একটা বন্ধু বলে আমি সংসার করিনি কিন্তু সেজেছি, তো এরকম ব্যাপার আর কি। ম্যাম লেটে বিয়ে হবার পর দুটো হাজবেন্ডের পরপর, এই কথাটা লিখবেন না মৌসুমী সরকার, এটা করে দিন, এইটাকে ডিলিট করে দিন, এই ওয়ার্ডটাকে ডিলিট করে দিন। হ্যাঁ, এটা নিয়ে ভীষণ ফেসবুক ঝামেলা করে, যারা তোমাকে না দেখিয়ে বিয়ে করবে ভুগবে আমার মতো। হ্যাঁ ঠিক বলেছো। এই কথাটা উঠিয়ে দিন, মৌসুমী সরকারকে একটু বলবো একটু এই কথাটা তুলে দিন প্লিজ। আমি আপনার কথাটা পড়ছি, আমি বুঝতে পেরে গেছি আপনি কি দুবার আসবেন। হ্যাঁ, এটা কিন্তু তার প্রারব্ধ, বুঝতে পেরেছেন? ওইখানে ওই কার্মিকটা আটকে ছিল, ওইখানে ওই কার্মিকটা আটকে ছিল। 7,000 লগ্নে কেতু, ওই দেখো, দেখেছো? অনামিকা তুমি বলো থাকলে কি হয়, তুমি জানো কি হয়, তুমি জানো কি হয়। 7,000 লগ্নে কেতু, কি বলছো তুমি? এটা 7,000 লগ্নে কেতু মানে লগ্নে কেতু, তাহলে তো 7,000 রাহু, তাই তো? অনামিকা আরেকবার করো, কোয়েশ্চেনটা ক্লিয়ার নয়। তনয় পোদ্দার কি লিখেছেন? ম্যাম মকরের শ্রবণা তুলার বিশাখার সাথে মেলে, মকরের শ্রবণা তুলার বিশাখার সাথে মেলে, মকরের শ্রবণা তুলার বিশাখার সাথে না, মেলে না, মেলে না। মকরের শ্রবণা হচ্ছে তুলার বিশাখার, মনে হচ্ছে নিধন নক্ষত্র। কাউন্ট করো না, একটু কাউন্ট করো, নিধন নক্ষত্রই হবে। কত নম্বর নক্ষত্র পড়ছে আমাকে বলো? 16, বিশাখা 16 না 15? 16, 17, 18, 19, 20, 21, 22, 7 নম্বর একদম। না, খুব অসুবিধা হবে, খুব অসুবিধা হবে, কিন্তু খুব অসুবিধা হবে। নক্ষত্র না মিললে কিন্তু মানসিক টানাপোড়েন আসে। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে, আরেকটা জিনিস তৈরি হয় যেটা হচ্ছে আমাদের মধ্যে, যদি আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে সংসার করার পর যদি আমাদের খারাপ মহাদশা আসে, তুলা লগ্নে কেতু, আচ্ছা লগ্নে কেতু তার মানে সপ্তমে রাহু, এইটা নিয়ে আমি একটু বলবো, এটা নিয়ে আমি অমিতাভ বচ্চনকে তুলবো, আমি বলছি অনামিকা, আমি বলছি যদি আমাদের দেখা যায় যে আমাদের খুব ভালো বিবাহিত জীবন চলছে, খুব ভালো, কোনো প্রবলেম নেই, টুকটাক ঝগড়া অশান্তি লাগে, তার মানে আমাদের ওই জায়গায় কিন্তু সোল এনার্জি খুব ভালো কাজ করছে, দুজনের সোল এনার্জি, আগের জন্মে সোল এনার্জি ভালো ছিল, সোল এনার্জি ভালো কাজ করছে বা ভালো কিছু হচ্ছে, সবকিছু ঠিক আছে, মানলাম, কোনো প্রবলেম নেই। বাট দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে ওই সোলটা কিন্তু প্রবলেম দিচ্ছে, ঠিক আছে? কিরকম ভাবে প্রবলেম দিচ্ছে? যদি আমার মহাদশা খারাপ পড়ে। কোন কোন মহাদশায় বিবাহিত জীবনের সম্পর্ক নষ্ট হয়? সেটা হচ্ছে মহাদশা হচ্ছে গিয়ে একটা চন্দ্রের মহাদশা, একটা কেতুর মহাদশা, আরেকটা হচ্ছে মঙ্গলের মহাদশা, এবং কিছু ক্ষেত্রে, এটা সবার জন্য নয়, সবার ক্ষেত্রে এটা মিলবে না, কিছু ক্ষেত্রে রাহুর মহাদশা, কিছু ক্ষেত্রে, এটা সবার মিলবে না, ঠিক আছে? এইবার যদি দেখা গেল যে আপনার কেতুর মহাদশা চলছে, কেতুর মহাদশাটা আপনার কোনোভাবে সম্পদ তারা দিয়ে পাস করছে, বা আপনার অতিমিত্র তারা দিয়ে পাস করছে, বা অতিমিত্র তারার সাথে কানেক্টেড, সম্পদ তারার সাথে কানেক্টেড, মিত্র তারার সাথে কানেক্টেড, তাহলে কিন্তু আপনার এতটা প্রবলেম হবে না।
দেখা গেল আপনার মঙ্গলের মহাদশা চলছে, এটা কিন্তু আপনার যদি এই মিত্র কানেক্টেড হয়, মানে আপনার নক্ষত্রটা মোট কথা আপনার জন্ম নক্ষত্রের সাথে ভালো নক্ষত্র দিয়ে পাস করছে, তাহলে কিন্তু প্রবলেম হবে না। কারণ আমাদের নক্ষত্র আমাদের হরোস্কোপ সাপেক্ষে প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট আমাদের নক্ষত্র। এইবার দেখা গেল যে আপনার নক্ষত্র সাপেক্ষে সেটা অ্যান্টি তারা কানেক্ট করছে, 100% আপনার সেই সময় ডিভোর্স হবে বা আপনি সেপারেট হয়ে যাবেন। হয়তো দেখা গেল যে আপনি কোনোভাবে আপনি ভাবতেই পারছেন না যে আপনার বৈবাহিক জীবনটা কেন নষ্ট হয়ে গেল, কিসের জন্য নষ্ট হয়ে গেল, থার্ড পার্সন চলে এলো কোনোভাবে, অনেক সময় শাশুড়ি, অনেক সময় মা, এদের জন্য সেপারেট থাকতে হয়। হয়তো বাবা অসুস্থ, মা অসুস্থ, তার জন্য হাজব্যান্ড ওয়াইফকে সেপারেট থাকতে হলো। অনেক সময় আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যে বাবার জন্য বা মায়ের জন্য হাজবেন্ডকে বা ওয়াইফকে সেপারেট থাকতে হচ্ছে, মানে অশান্তির জন্য না, হয়তো তাদের শারীরিক অসুস্থতার জন্য। এরকম দশা চললে কিন্তু অনেক সময় এই জিনিসটা তৈরি হয়। ঠিক আছে, এটা তো কিছু করার নেই। তো মঙ্গলের মহাদশা, চন্দ্রের মহাদশা এবং কেতুর মহাদশা কিন্তু অনেক সময় আবার কিছু না, হয়তো বাবা মা কারোরই কিছু না, অনেক সময় দেখা যায় এই মহাদশা চলাকালীন আপনার হঠাৎ করে একটা সেপারেশন চলে এলো। তার মানে ওই সময়টা অবধি আপনার ওনার সাথে আপনার আগের জন্মের কার্মিক এনার্জিটা আপনি বহন করেছিলেন, এবার আস্তে আস্তে ওটা ছিন্ন হতে শুরু করলো, সুতোটা কেটে গেল। এইবার দেখা গেল যে না, হয়তো আপনি কিছুদিন সেপারেট রইলেন, আবার ফিরে এলেন, বা হয়তো বাবা মা মায়ের জন্য সেপারেট হলেন, সেক্ষেত্রে আপনারা উইকেন্ডে দেখা করছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, এটাও আলাদা। ঠিক আছে, আবার অনেকভাবে হয়। আবার দেখা গেল যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ চলে গেল খুব অল্প বয়সে, 42-43 এই যে লিখছিল, যতবার বিয়ে করছেন ততবারই আপনার পার্টনার মারা যাচ্ছে। ঠিক আছে, আপনি দুবার বিয়ে করলেন যে লিখলো, ঠিক আছে, দুবারই তার অপঘাতে মৃত্যু হলো বা কোনোভাবে সে চলে গেল বা সে মারাই গেল। তাহলে কিন্তু আপনার প্রারব্ধ কর্ম কোথাও খারাপ, সেখান থেকে আপনার পার্টনারের জায়গা, মানে আপনি আগের জন্মে এমন কিছু কাজ করেছিলেন যেখানে আপনার পার্টনারের সুখটা আপনার এই জন্মে কপালে দিয়েই আসেনি, মানে আপনার লেখনটাই তৈরি হয়নি, মানে আপনার লেখাটাই তৈরি হয়নি, আমাদের যে ভাগ্য লেখা হয় সেই লেখাটাই তৈরি হয়নি যে আপনার ওখানে পার্টনারের কোনো সুখ আপনি পেতে পারেন। ঠিক আছে, তো এটাও অনেকের জীবনে কিন্তু ঘটে। সে একবার বিয়ে করলো, তার হাজবেন্ড কোনোভাবে চলে গেল, অসুবিধা হলো, চলে গেল, কম বয়সে 42-43 বছর বয়সে চলে গেল। বা অনেক সময় দেখা যায় যে সেকেন্ড টাইম বিয়ে করার পরও কিন্তু একই জিনিস রিপিটেডলি হচ্ছে, তখন আমি বলবো স্টপ, বিয়ে করার দরকার নেই। সব সময় সব কিছুর সলিউশন কি বিয়েতে পাওয়া যায়? আমি তো একটা কথা বুঝি না, একটা বিয়ে ভেঙে যাওয়ার পরে আরেকটা বিয়ে, ছোট ছোট মেয়েদের জন্য ঠিক আছে, মানে আমি ছোট ছোট মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে তোমাদের একটা ডিভোর্স হয়ে গেছে, বাবা তোমরা আরেকটা বিয়ে করো, খুব দরকার, তোমাদের সন্তান নেই, কিছু নেই, বিয়ে করো, খুব প্রয়োজন। আবার কারো কারো ক্ষেত্রে সন্তান আছে, তাদেরকে বিয়ে করতে, আমি যেমন একজনকে চিনি, আমার কোন্নগরের চেম্বারে উনি 2-3 বার এসেছিলেন দেখাতে, তার একটি ছোট সন্তান আছে, তার হাজবেন্ড চলে যায় খুব অল্প বয়সে, মেয়েটির বোধহয় তখন 28-29 বছর বয়স, তখন তার হাজবেন্ড চলে যায়। মেয়েটি বর্তমানে একটি ছেলের সাথে যুক্ত আছে, ওরা হয়তো বিয়ে করবে, ছেলেটি তার মেয়ে বাচ্চাটিকে খুব ভালোবাসে, বাট ও তো কোনো অন্যায় করেনি, ওর হাজবেন্ডের সাথে ওর অতটুকুই কানেকশন ছিল, ওর যার সাথে বিয়ে হয়েছিল ওইখানেই ওর সুতো কিন্তু ছিঁড়ে গেছে। ও যদি এখন সেকেন্ড ম্যারেজ করছে, ও কিন্তু কোনো অন্যায় নয়। যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, ছোট 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 ছেলে মেয়েদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ওখানেই সুতো ছিঁড়ে যাচ্ছে, তাহলে তারা সেকেন্ড ম্যারেজ করতে পারে। কিন্তু যারা পালিয়ে যাচ্ছে, যারা একটা সম্পর্ক থাকতে থাকতে আরেকটা সম্পর্কে ঢুকে পড়ছে, ঈশ্বর তো তাদেরকে দিচ্ছে সম্পর্ক, কারণ তাদের তো ওই কার্মিক এনার্জিগুলো আগের সম্পর্কের সাথে সাথে যুক্ত আছে, তাদের আগের জীবনের সাথে। তো ওই যে দিচ্ছে, ঈশ্বর তো তাকে পরীক্ষা করছে, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা করে, প্রত্যেকটা মুহূর্তে যে তুমি কি করছো, তোমার কি কর্ম, তোমাকে তো আমি দিচ্ছি, তুমি এবার কি কর্ম করো, এটাই তো তোমার খেলা, এটাই তো তোমার পরীক্ষা, দেখি তোমার পরীক্ষাটা কেমন হয়, তোমার কর্মটা কেমন হয়। ও আপনারা একজন ছিলেন, যাক যাক, আমি দেখে খুশি হলাম, আমার যা গন্ডগোল হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক
ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু সবাইকে বুঝতে হবে। যারা এই লাইভটা দেখছেন তারা আগের লাইভটাও দেখবেন, আগের লাইভের নোটিফিকেশন পেয়েছেন কিনা জানি না। সবাইকে বলবো যারা এই লাইভটা দেখছেন তারা কিন্তু আগের লাইভটাও দেখবেন। বিবাহ নিয়ে 2টো পার্টে কিন্তু আমার লাইভ রইলো, 2টো পার্টের লাইভই দেখবেন। এবার আপনাদের কোশ্চেন বলুন। তুলারাশি চিত্রা নক্ষত্র, বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, তুলারাশি চিত্রা নক্ষত্র, বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র। কোনোভাবে শত্রুর কানেকশন থাকলে কিন্তু ভালো থাকবে না সম্পর্ক। 5th কেতু, একজনের 5th শনি, সেক্ষেত্রে কি হয়, 5th শনি থাকা ভালো না। বুধের পর কোন দশা আসে? বুধের মহাদশার পরে কেতুর মহাদশা আসে। বুধের মহাদশা 17 বছর চলে, তারপর কেতুর মহাদশা 6 বছর চলে, 7 বছর চলে। ম্যাম বিয়ে কবে হবে এটা বলা যায়? হ্যাঁ, একদম বলা যায় বাবা, বিয়ে কবে হবে ডেফিনেটলি বলা যায়। এবার বিয়ের কানেকশন তৈরি হলো, আমি বিয়ে করলাম না, কেন বিয়ে করলাম না? মানে আমার আগের জন্মের কার্মিক এনার্জিটা ওখানে বিয়ের কানেকশন তৈরি করছে না। এরম আমি দেখেছি প্রচুর ছেলেমেয়ের এখন রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হবার পরে তাদের কোনোভাবে কিন্তু বিয়েটা রেজিস্ট্রি করে রাখে, তারপরে আর বিয়েটা করতে চায় না। তার মানে তাদের ওইটুকুই সম্পর্ক ছিল। আবার অনেকের রেজিস্ট্রিটা বিয়েতে পরিণত হয়, তাদের ঠিক আছে। আবার অনেকের না, সেই জন্য আমি বারণ করি রেজিস্ট্রি করে রাখবেন না, যেদিন বিয়ে করবেন সেদিনই রেজিস্ট্রি করবেন, এরকম কিন্তু আমি অনেককে বলি। দিদি পার্টিকুলার টাইমটা কবে বিয়ে হবে? পার্টিকুলার টাইম বলা যায় কবে বিয়ে হবে? হ্যাঁ, বিয়ের যোগ বারে বারে ঘুরে ঘুরে আসে হিমাদ্রি, বারে বারে। বিয়ের যোগ তোমার যদি 5ম 7ম কানেকশন তৈরি করে তাহলে কিন্তু তোমার বিয়ের যোগ তৈরি হয়ে যাবে। 9th কানেকশন তৈরি করে তাহলে বিয়ের যোগ তৈরি হয়ে যাবে। তোমার যেমন বিয়ের যোগ তৈরি হচ্ছে এই অগাস্টে, জুনের 1 তারিখ থেকে তোমার যেমন বিয়ের যোগ তৈরি হবে। ঠিক আছে, তুমি এসেছিলে, আমি তোমাকে বলেছিলাম না? আমার শেষ হয়েছে আগের বার কেতু, যাক তোমার বাঁচা গেছে, শুক্র পড়েছে, খুব ভালো। মকর উত্তরাশরা আর ধনু পূর্বাশরা মেলে না। এইভাবে মেলামেলিটা শুধুমাত্র রাশি দিয়ে মেলে না বা নক্ষত্র দিয়ে মেলে না। মেলাতে গেলে অনেক কিছু মেলাতে হবে। মেলাতে গেলে আমাদের পারদ্ধকে মেলাতে হবে, মেলাতে গেলে আমাদের রাশি মেলাতে হবে, মেলাতে গেলে আমাদের নক্ষত্র মেলাতে হবে, মেলাতে গেলে আমাদের পঞ্চমের সাথে পঞ্চমকে মেলাতে হবে। মেলানোটা কিন্তু এইভাবে যায় না, বিয়ের মেলানো কিন্তু খুব টাফ। এই লাইভটা ইউটিউবে দিও, একটু ভালো লাইভ, দুটো এই ভাবছি দিয়ে দেবো। আমার হস্তরেখার লাইভটা আমি ইউটিউবে দেওয়ার আগে ডিলিট হয়ে গেছে। কেউ ডাউনলোড করেছো? তাহলে ইউটিউবে ছাড়বো। হস্তরেখার লাইভটা কারোর কাছে আছে আমাকে তাহলে পাঠিয়ে, তো ইউটিউবে দেখি যতটা পোস্ট করা যায়। আমি খুঁজে পেলাম না, আজকে ভাবছিলাম এবার ইউটিউবটাকে আস্তে আস্তে করতে হবে, ছাড়তে হবে। এই লাইভগুলো আমি এত খেটে করি, আমার কিন্তু কোনোটা কিন্তু কোনো খাতায় কিচ্ছু নেই, শুধু কোনো স্ক্রিপ্টেড নয়, কিন্তু একদম শুধু পয়েন্ট করা, শুধু পয়েন্ট করে আমি লিখে এনেছি যাতে আমি কোনো পয়েন্ট মিস না করে যাই। কারণ পড়াশোনা তো ডেফিনেটলি আমার প্রচুর, আমি ভীষণ পড়াশোনা করতে ভালোবাসি এবং আমি করব পড়াশোনা। এবং আমার পড়াশোনা দেখে আমার মেয়ে পড়াশোনা শিখেছে, এটা মানে একদম সত্যি। মানে আমি পড়াশোনা করতে ভালোবাসতাম বলে না, আমার মেয়ে পড়াশোনাটা করছি না। বিয়ে করাটা কোনো চাপ না, বিয়েটা করতে হয়, বিয়ে করাটা খুব দরকার। অনেকে দেখবেন রেসপন্সিবিলিটি নিতে চান না, এইটা বিয়েটা নিয়ে মনে হলো রেসপন্সিবিলিটি নিতে চান না, এটা কিন্তু ঠিক না। নিজেকে রেসপন্সিবিলিটি নেওয়াটা দরকার। স্ট্রাগল জীবনে সবার আছে, প্রত্যেকের স্ট্রাগল আছে, যে যার সেক্টরে স্ট্রাগল। আমার স্ট্রাগল শুনলে আপনারা বলবেন ওয়ে বাবা ম্যাম আপনার এত স্ট্রাগল। আবার আমার থেকেও অনেক বেশি স্ট্রাগল অনেকে করেছে, আমি আবার তার স্ট্রাগল শুনে বলবো যে আমি তো কিছুই করিনি, আমার কোনো স্ট্রাগলই নেই। আমি সঙ্গে মেয়েকে গল্প করতে করতে প্রায় কেঁদেই দিয়েছি। মানে আমি যে খুব ইমোশনাল ইন্টারনালি তা কিন্তু নয়। হ্যাঁ, আমি অবশ্যই ইমোশনাল তো বটে, ইন্টারনালি ইমোশনাল, বাট ও তো সবটা জানে না আমার স্ট্রাগলটা। এখন বড় হচ্ছে, কিছুটা তো জানাচ্ছি, একটু জানা দরকার। ভগবানের সাথে ঝগড়া করি, এই তুমি এটা দাওনি, তুমি ওটা দাওনি, তুমি ওটা দাওনি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি সবাইকে ভালোবাসো, তোমাকে এটা দিতেই হবে, তুমি এটা না দিলে তোমাকে আমি খেতেই দেবো না। ভগবানের বয়ে গেছে, ভগবানকে তুমি খেতে দেওয়ার কেউ নয় তুমি খেতে দেওয়ার। ঠিক আছে, তো কানেকশনস তৈরি করতে হয় আমাদের। ঠিক আছে, আপনি যা করছেন তাই পাবেন, যা আপনি করবেন, আপনি যা করবেন একদম তার রেজাল্ট আপনি পাবেনই পাবেন, হয় আজ, না হলে 5 বছর বাদে, নাহলে 10 বছর বাদে 100% পাবেন। এবং এটা আমি হরপ করে দেখেছি, আমি আমার জীবন দিয়ে দেখেছি, আমি যা করেছি তার রেজাল্ট আমি পেয়েছি। আমি ভালো করলে ভালো পেয়েছি, খারাপ করলে খারাপ পেয়েছি, এবং পেয়েছি 100% পেয়েছি।
তা বলে কি আমি সব ভালো করেছি জীবনে? না, খারাপ তো সবার মাধ্যমে হয়, আমিও করেছি কিছু খারাপ, সেটা রেজাল্ট পেয়েছি, ডেফিনেটলি পেয়েছি, সবার মাধ্যমে হয়। সবাই সবসময় সবকিছু ভালো করতে পারে না। এবং আমি আপনাদেরকে বলি, একটা সময় দেখুন সবারই তো জীবনে সমস্যা হয় বা কিছু হয়। আমার শ্বশুরমশাই যখন চলে গেলেন, বা আমার শ্বশুরমশাই যখন খুব অসুস্থ, উনি কিন্তু সবসময় আমাকে খুঁজতেন। মানে এটা আমি আমি নিজের বাবার জন্য অনেক কিছু করতে পারিনি, এটা আমার খুব দুঃখ। উনি কিন্তু শেষ দিন অবধি আমাকে খুঁজতেন, এবং উনি ডক্টরের কাছে ওনাকে বিআরসিংয়ে নিয়ে যাওয়া হতো ওনার চিকিৎসার জন্য, এবং আমি নিয়ে যেতাম। এবং আমার শাশুড়ি কিন্তু আমাকে বলতো, এরিনা তুমি ছাড়া কিন্তু বাবা যাবে না, বাবার তোমার ওপর ভরসা, তুমি। তাহলে কি আমার শ্বশুরের সাথে আমার কোনোদিন ঝামেলা হয়নি? আমার শাশুড়ির সাথে আমার কোনোদিন ঝামেলা হয়নি? 100% হয়েছে। আমি তো প্রচণ্ড ফরওয়ার্ড মেন, আমি অন্যায় দেখতে পারি না। অন্যায় করলে আমি বলতাম, আমার সাথে অন্যায় হলেও আমি বলতাম। আমার হাজবেন্ড বরং একটু মুখ চোরা, হ্যাঁ, বাট অন্যায় দেখতে পারতাম না, অন্যায় দেখলে বলতাম। বাট শেষের দিকে না, মানে যখন থেকে উনি অসুস্থ হলেন, আমি কিন্তু সব সব করেছি, সব। বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, বাবাকে নিয়ে মানে এমন টেস্ট দিয়েছে বিআরসিং থেকে, রাত্রি 11টা বেজে গেছে আমার ফিরতে। আমি ওখানে টেস্ট করতে গিয়ে, আমার হাজবেন্ড অফিসে, আমি টেস্ট করতে গেছি বিকেল 4:30, ওখান থেকে 11টা বেজে গেছে। তখন আমি কি করে ফিরবো? আমার হাজবেন্ড কি আমাকে তারপর নিয়ে এলো, মানে এরকম হয়েছে। বাবা বিআরসিংয়ে ভর্তি। তখন আমি সেটাই বলছি যে মানে ভালো আছে জীবনে, খারাপও আছে জীবনে, সবকিছু নিয়েই তো আমাদের জীবন না। তো আমার একটা গিল্টি ছিল, আমি নিজের বাবার জন্য কিছু সেভাবে করতে পারিনি। তো যা হয় আর কি। তো যাই হোক না কেন, মানে সেটাই বলছি যে মানুষ ভালো কাজও করে, মানুষ খারাপ কাজও কিন্তু করে। সবাই যে সবসময় ভালো কাজ করে তা তো না। নারীকুট না মিললে বিয়ে করা উচিত না, এটা আমি বিয়ে করতে বারণ করি। নারীকুট না মিললে বিয়ে করতেই আমি বারণ করি। এমন প্রচুর আমার কাছে জোটক বিচার করেছে যারা এখন মা হচ্ছে, মা হবে, বা যাদের জোটক বিচারে 4 পয়েন্ট 5 পয়েন্ট মিলেছে, তাদেরকে আমি বলেছি বিয়ে করো। প্রেম করেছে কতদিন, কত বছর প্রেম করেছে, দিদি কি করবো? প্রেম করেছো, বিয়ে করবে না কেন? বিয়ে করো, আমি বলছি বিয়ে করো, তুমি ভালো থাকবে, খুব ভালো আছে। একটু কিছু হলে তার জন্য কিন্তু প্রতিকার আছে, ঠিক আছে, প্রতিকার দেওয়া যায়। সেগুলোর জন্য, সবকিছুর জন্য কিন্তু নিজের অন্যায়টাকে না স্বীকার করতে শিখুন। নিজের অন্যায়টাকে স্বীকার করুন, ক্ষমা করুন, ঠিক আছে? তাহলে আপনি যদি ক্ষমা করতে শিখেছেন সব। এবার কিছু মতলবী মানুষ আছে, দেখবেন আমাদের চারিপাশে মতলবী মানুষ থাকে, প্রচুর মতলবী মানুষকে আপনি দেখতে পাবেন আমাদের চারিপাশে, যারা স্বার্থ ছাড়া মেশে না, স্বার্থ ছাড়া কারোর সাথে কথা বলে না, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না, শুধু সবেতে নিজের অ্যাকাউন্টকে খোঁজে, আমার যেটুকু তোমার সাথে স্বার্থ, আমি সেটুকুই তোমার সাথে মিশবো। আমার যেটুকু তোমার সাথে ব্যালেন্স শিট, সেটুকুই আমি তোমার সাথে মিশবো, সেটুকুই তোমার সাথে কথা বলবো। স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। প্রচুর স্বার্থপর মানুষ আমাদের চারিপাশে কিন্তু প্রচুর আছে, তাদেরকে আপনারা বুঝতে পারবেন। তাদের পারথ তারা নিজেরা তৈরি করে, তাদের কর্ম তারা নিজেরা তৈরি করে। তো এগুলোকে আপনারা দেখতে হবে। ঈশ্বরের ওপর ছাড়ুন, ঈশ্বরের ওপর যত সমর্পিত হবেন, যত নিজেকে সমর্পণ করবেন। আমি ভীষণ, মানে আমি প্রচুর আমি সমর্পণ করি, প্রচুর, মানে আমি ঈশ্বরের উপর নিজেকে ছেড়েই দিয়েছি। কারণ আমার জীবনে তো প্রচুর স্ট্রাগল, আমি একদম তলা থেকে উঠেছি, বিশাল স্ট্রাগল আমার জীবনে। আমি যখন পড়াশোনা করছি তখন আমার বাবা অসুস্থ হয়ে গেল, আমার জীবনে বিশাল স্ট্রাগল আমার জীবনে। তো বিশাল স্ট্রাগল, ও স্ট্রাগল শুনলে মানে খুব একটা খারাপ জায়গা দিয়ে আমি গেছি। এবং আমি যখন চেম্বার করেছি রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়ার, আমার বাচ্চা তখন ছোট, আমার হাজবেন্ডের সাপোর্ট না থাকলে আমি যেতে পারতাম না। খুব অনেস্টলি বলছি, আমার বাচ্চা তখন ছোট, আমি বাচ্চাকে রেখে আমি চেম্বার করতে যেতাম। হাজবেন্ডের এই সাপোর্ট না থাকলে হয় না, অসম্ভব ব্যাপার। তো যাই হোক না কেন, তো বন্ধুত্ব সবার সাথে রাখার চেষ্টা করুন। কে যে আপনার কোন দিন, কোন কাজে, কোন সময়ের জন্য লাগবে আপনি নিজেও জানেন না। এই যে ধরুন আপনারা আমার সাথে এতজন অ্যাটাচড, আপনাদের সবাই কোশ্চেন করছেন,
আপনারা যে আমার সাথে এতজন অ্যাটাচ, প্রত্যেকের সাথে কিন্তু আমাদের পারুদ্ধ কর্ম জড়িয়ে, প্রত্যেকের সাথে আমরা পারুদ্ধে জড়িয়ে। এইটা কি প্রারব্ধ জানেন? এটা হচ্ছে আমাদের ভালো প্রারব্ধ, এটা হচ্ছে আমাদের ভালো কর্মের জন্য আমরা কিন্তু একজন আরেকজনের সাথে জড়িয়ে, একজন আরেকজনের সাথে আমরা রিলেটেড। এটা ঠিক আছে, কারণ আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড, এইটা আমাদের ভালো প্রারব্ধ। ঠিক আছে, এইটা খুব দরকার। আমাদের জীবনে দেখবেন কিছু বন্ধু আসে, কিছু আত্মীয় আসে যারা আপনাকে প্রচন্ড ভালোবাসবে, ভীষণ আন্তরিকতা দেখাবে। কিছু কিছু পারিপার্শ্বিক লোক আসে, যেমন আপনাদের মধ্যেই কিছু মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, আমিও কিছু মানুষকে ভীষণ ভালোবাসি। তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, মানে আত্মার সাথে আত্মার কানেকশন। যারা রত্ন পড়েছেন, কিভাবে রত্ন পড়া হয়, কিভাবে আত্মার সাথে আত্মার কানেকশন তৈরি হয়, এটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি, বুঝিয়েছি। এই যে ধরুন আমাদের চক্রগুলোই কিন্তু আমাদেরকে পুরো ব্যালেন্স করে। আমাদের স্বাধিষ্ঠান চক্রকে আমরা নষ্ট করি, আমরা প্রচুর সম্পর্ক তৈরি করে, সম্পর্ক মানে মেল ফিমেলের সম্পর্ক, ঠিক আছে, স্বাধিষ্ঠান চক্রকে নষ্ট করি। আমাদের মণিপুর চক্রকেও আমরা নষ্ট করি, কোনো কোনো ক্ষেত্রে আমাদের মণিপুর চক্র নষ্ট, আমাদের অনাহত চক্র নষ্ট হয়। আপনি যদি খুব বেশি ইমোশনাল হন, আপনার কিন্তু অনাহত চক্র ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। আমি বলেছি না, অনাহত চক্র দুটো কালার হয়, একটা পিঙ্ক একটা সবুজ। তো এই জায়গাগুলোকে ব্যালেন্স করতে হয়। আমাদের শরীরের মধ্যে একটা অরা থাকে, আমরা প্রত্যেকে কম বেশি আমরা মেডিটেশন করি, আমাদের মধ্যে একটা অরা তৈরি হয়। আমি দেখলে বুঝতে পারবো আপনার মধ্যে পজিটিভ অরা আছে না আপনার মধ্যে নেগেটিভ অরা আছে। আমি খুব নেগেটিভ মানুষদের কিন্তু আমার আশেপাশে আমি রাখি না। এই যে আপনারা বলেন না দিদি, আপনাকে দেখলে, আপনার কাছে গেলেই কিন্তু একটা অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম একটা ভালো লাগে। কেন লাগে জানেন তো? কারণ আমার মধ্যে আমি সেই পজিটিভ অরাটাকে তৈরি করতে পেরেছি। আমিও চাই আপনাদের মধ্যে ওগুলো তৈরি হোক। একটা পজিটিভ মানুষ কিন্তু একটা মানুষকে পজিটিভ রাখতে পারে, একটা নেগেটিভ মানুষ একটা মানুষকে নেগেটিভ করে দিতে পারে, 100% পারে নেগেটিভ করে দিতে। তো এগুলো খুব দরকার। এই জায়গাগুলোকে যদি আপনারা শিখে ফেলতে পারেন, খুব জীবনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, জানেন তো? কখনো নিজের এনার্জিকে না নষ্ট হতে দেবেন না, কখনো না, কোনো দিন না, এনার্জিকে কখনো নষ্ট হতে দিতে নেই। খুব বাজে জিনিস এটা। সেই জন্য বললাম যে বাবা মা, ছেলে মেয়ে, আমাদের টিচার, অনেক সময় দেখবেন খুব খারাপ টিচারের পাল্লায় আমরা পড়ে যাই। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে পড়েছি, প্রত্যেকে। আমার জীবনে খুব একটা খারাপ টিচার কোনোদিন আসেনি, মানে টাচউড। আমার ছোট থেকে এখন অবধি আমি ফার্স্ট হতাম আমার স্কুলে, প্রাইমারি স্কুলে। হ্যাঁ, আজ অবধি আমি কোনোদিন খুব একটা খারাপ টিচারের পাল্লায় পড়িনি, কারণ আমার একটা গুরুর কৃপা আমার আছে। তো খুব একটা খারাপ পাল্লায় আমি পড়িনি। বাট আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি ভীষণ খারাপ টিচারের পাল্লায় পড়েছে। মানে খারাপ টিচার মানে তারা যে খারাপ করে তা না, এনার্জি কিভাবে নষ্ট হয় বলছি, খারাপ যে করে তা না, তারা খারাপ মানে আপনাকে না নেগেটিভ করে দেবে। আপনাকে বলবে, এই তুই এটা কি করেছিস, এই তোর এটা ভুল হয়েছে, এই তোর ওটা ভুল হচ্ছে, তোর সেটা ভুল হচ্ছে, এরকম একটা করে দেয়। তো এটা ভালো না, ঠিক আছে? আপনার মানসিক সুখটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে? তো সেইটাও নিজেকে বুঝতে হবে। আমাদের হাতের মধ্যে রেখা ওঠে, আমাদের শরীর খারাপ হলে আমাদের হাতে রেখা ওঠে, আমাদের যদি কি বলবো, আমাদের বিয়ের জন্য আমাদের হাতে রেখা ওঠে, আমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হলে হাতে রেখা ওঠে, ডিভোর্সের জন্য হাতে রেখা ওঠে, সবের জন্য কিন্তু হাতে রেখা ওঠে, ঠিক আছে? বাকি সবই বলে দিলাম। এবার কোশ্চেন, আমার জন্মটা না হওয়ার হয়েছে, পরবর্তী জন্মে যেন আর খারাপ কিছু না হয়, এর জন্য এই যে বলছেন না, আমার জন্মটা যা হওয়া, এই জন্মে যা হওয়ার হয়েছে পরবর্তী জন্মে, এর জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনি আত্মার কাছে ক্ষমা প্রার্থনা চান, নিজের আত্মার কাছে, যে তোমার কাছে এবং আপনার সাথে যারা যারা খারাপ করেছে, যারা সে আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, আপনার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, যারা খারাপ করেছে। আমার শ্বশুর কিন্তু আমাকে খুব ভালোবাসত, সেটা আমি বুঝেছি। হ্যাঁ, তো যারা খারাপ করেছে, যারা খারাপ, প্রত্যেকের কাছে আপনি ক্ষমা চান, যে তোমার কাছে আমি ক্ষমা চাইছি, আমার নিজের থেকে তোমার আত্মার কাছে আমি ক্ষমা চাইছি, যে যদি
আত্মা কোনোদিন তোমার সাথে কোনো খারাপ কাজ করে থাকে, তার জন্য তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার সাথে কোনোদিন কোনো খারাপ কাজ করতে চাইনি, এটা আমার ভুল হয়ে গেছে। এইভাবে ক্ষমা চান, দেখবেন আস্তে 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 ঠিক হয়ে যাবে। হাজবেন্ডের কাছে চান, হাজবেন্ডের আত্মার কাছে, তার কাছে গিয়ে না, ওয়াইফের কাছে। অনেকের ওয়াইফও প্রচন্ড জ্বালায়, হাজবেন্ডদের প্রচন্ড জ্বালায়, মানে একদম মানে তিতি বিরক্ত করে, মানে তো প্রচন্ড। শনির পর কোন দশা আসে? আরে এ তো দশাই জিজ্ঞাসা করে যাচ্ছে কন্টিনিউ। শনির পর বুধের মহাদশা আসে, বৃহস্পতির শনি বুধ, হ্যাঁ বুধের মহাদশা আসে শনির পর। সিংহ রাশির মেয়েদের সাথে মীন রাশির ছেলেদের রাশি ওইভাবে মিলবে না দিদি, কথাটা বুঝুন। শুধু রাশি দিয়ে কিন্তু একটা জীবন হয় না, পুরোটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। শুধু রাশি দিয়ে কিছু হয় না, পুরোটা অনেক কিছু দেখতে হয় জীবনে, অনেক কিছু জীবনে। জীবনটা আমাদের অনেক বড়, শুধু একটা রাশি দিয়ে আমাদের জীবনটা নয়। তাহলে আমি এতক্ষণ কি বোঝালাম? আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে একটু পড়ে নি। তোমাকে দেখিয়ে এসেছিলাম দিদি বিয়ে দেওয়ার আগে, তুমি ভালো বলেছিলে, তাহলে তো ভালোই হবে। আচ্ছা, রিঙ্কু আজকে কি বলেছো? ফিফথ হাউসে চন্দ্র থাকলে কি হয়? ফিফথ হাউসে চন্দ্র, আচ্ছা আরেকটা জিনিস, এটা ভালো মনে করেছেন। ফিফথ হাউসে চন্দ্র থাকলে এদের একটু জীবনে বারে বারে প্রেম আসে, বা আপনার পঞ্চমপতি যদি লগ্নে থাকে, ঠিক আছে, এই তো আপনারা কোশ্চেন করলে আমি উত্তরগুলো দিতে পারবো। আপনার পঞ্চমপতি যদি লগ্নে থাকে, আপনার জীবনে বারে বারে প্রেম আসবে, মানে আপনার জীবনে বারে বারে প্রেম আসবে না, আপনি বারে বারে প্রেমে পড়বেন। আপনি কারোর চোখের প্রেমে পড়েন, কারোর চুলের প্রেমে পড়েন, কারোর দাঁতের প্রেমে পড়েন, কারোর হাসির প্রেমে পড়েন, মানে আপনার জীবনে প্রেমই প্রেম থাকবে। আপনার এক পুরুষকে বেশি দিন ভালো লাগবে না, এক মহিলাকে বেশি দিন ভালো লাগবে না। আপনার জীবনে আমি এমন একজনকে জানি যে খুব বাজে কাজ করেছে, মানে সে এমনভাবে অন্য পুরুষের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় যে সে যে কোনো মুহূর্তে বেরিয়ে গিয়ে অন্য পুরুষের সাথে সঙ্গ পর্যন্ত করতে দ্বিধা করে না। তার কিন্তু পঞ্চমপতি লগ্নে বসে আছে, এবং সেটা শুক্র, মিথুন লগ্ন মোস্ট প্রবাবলি, হ্যাঁ মিথুন লগ্ন, অবশ্যই মিথুন লগ্ন। মিথুন লগ্ন পঞ্চমপতি শুক্র লগ্নে গিয়ে বসেছে, মানে মিথুন লগ্ন লগ্নে শুক্র বসে আছে। হ্যাঁ, এটা যে সবার হয় তা না, ডিগ্রিটাই ওরকম পেয়েছে, আদ্রা নক্ষত্র পেয়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা, মানে এবং সে তার এক পুরুষকে বেশি দিন ভালোই লাগে না। তার জীবনে প্রচুর পুরুষ এসছে, এবং সে মানে সে বলছে আমাকে, মানে দিদি আমি আমি বিশ্বাস করুন দিদি, আমি কিন্তু এটা চাই না, কিন্তু আমার বারে বারে আমি কিন্তু প্রেমে পড়ে যাচ্ছি, বারে বারে আমার হচ্ছে এটা, আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব। আমি তখন ওকে বললাম যে আমি তো প্রতিকার দেব, বাট কন্ট্রোল তো আপনাকেও সাথে করতে হবে, আপনাকে প্রচুর চ্যান্টিং করতে হবে এর জন্য, এবং আমি যে চ্যান্টিংগুলো দেবো সেগুলোই করতে হবে। আমি দিদি আমি করতে রাজি, সে কিন্তু ফিরতে রাজি সেই জায়গা থেকে। তাকে কিন্তু ফেরানো সম্ভব, যে নিজেকে রিগ্রেট করতে পারে, সে যে নিজেকে বুঝতে পারে, তাকে কিন্তু ফেরানো সম্ভব। তো এটা কিন্তু হয়। আর পঞ্চমে যদি চন্দ্র থাকে তাদেরও হয়। আরেকজনকে আমি জানি যার সিংহ লগ্ন, পঞ্চমপতি বৃহস্পতি লগ্নে বসে আছে, এবং দ্বাদশপতি চন্দ্রও লগ্নে বসে আছে, মানে সে লগ্ন চাঁদা হলো। সিংহ লগ্ন সিংহ রাশি পঞ্চমপতি লগ্নে, সে কি করলো? সে লুকিয়ে একটা বিয়ে করলো, মানে ধরুন সে একটা বিয়ে করেছিল, বিয়ে করার পরে সে আরেকটা বিয়ে করলো, তার ডিভোর্স হয়নি, ঠিক আছে, মানে সে তখন অবধি ডিভোর্স পায়নি, ডিভোর্স না পেয়ে সে আরেকটা বিয়ে করলো, এবং তার যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটিকে আমি বারণ করলাম যে মেয়েটি আমার ক্লায়েন্ট, ছেলেটি আমার ক্লায়েন্ট নয়, মানে যে ছেলেটির হরোস্কোপের কথা আমি বলছি, মেয়েটিকে কিন্তু আমি বারণ করেছিলাম যে তুমি এই ছেলেটিকে বিয়ে করো না এইভাবে। তখন বলছে, মানে এত বাড়ির লোক এত বাজে, আপনারা ভাবতে পারবেন না যে আমরা কোন জায়গায় বাস করি, কত যে মানুষ যে কত নোংরা হতে পারে, আর মানুষ যে কত খারাপ হতে পারে। এই ঘটনাটা শুনলে আপনারা ভাববেন। মেয়েটি আমার পেজে আছে এখনো, এবং মেয়েটিকে আমি প্রতিকার করেছিলাম ও সেকেন্ড ম্যারেজের জন্য, হ্যাঁ, এবং ও সেকেন্ড ম্যারেজ হলো, বাট ও এত ভুল একটা ডিসিশন নিল, আমি কিন্তু বারণ করেছিলাম। কিন্তু জানেন তো, যদি কেউ আমার বারণ না শোনে, তাকে আমি কি করে কি করবো বলুন তো? কিরকম হলো শুনুন। ওর ফার্স্ট ম্যারেজ হলো, ওর মেয়েটির ফার্স্ট ম্যারেজে ডিভোর্স হয়ে গেল। ওর যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হলো, ছেলেটির কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশি পঞ্চমপতি মানে বৃহস্পতি লগ্নে বসে আছে।
তার মানে লগ্নে পঞ্চমপতি বসে রইল দ্বাদশপতির সাথে যুক্ত হয়ে। ওকে, ওর ছেলেটির আগের বিয়েটা ডিভোর্স হয়নি, মেয়েটির কিন্তু দুজনেরই সেকেন্ড ম্যারেজ, মেয়েটির কিন্তু ডিভোর্স হয়ে গেছে। এবার ছেলেটির ডিভোর্স হয়নি, ছেলেটির কেস চলছিল, ছেলেটি সেই অবস্থায় সেকেন্ড ম্যারেজ করলো। কিরকম? তাদের উকিল তাদেরকে নাকি বলেছে ঠিক আছে সেকেন্ড ম্যারেজ করো, কয়েক মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তখন তুমি ডিভোর্সটা পেয়ে গেলে তোমরা তারপর লিগালি রেজিস্ট্রি করে নেবে। তা বাড়ির থেকে সম্বন্ধ করে বিয়ে হয়েছে, ছেলেটিরও তাই মেয়েটিরও তাই। এত আদর, এত যত্ন, এত কিছু, মেয়েটিকে আমি বারণ করলাম যে তুমি কিন্তু এই বিয়েটা করো না, তোমার কিন্তু এখনো ডিভোর্স হয়নি। না দিদি, ওরা এত তাড়াহুড়ো করছে, ওরা এত আদর যত্ন করছে, আমাকে এসে তো মা মা করছে, এই করছে ওই করছে সেই করছে, আমি তাহলে বিয়েটা করে নিই। বললাম দেখো, খুব কিন্তু ভুল হবে, এইটা কিন্তু লিগালি যতক্ষণ না তোমার ছেলেটি ডিভোর্স পাচ্ছে, তুমি কিন্তু যে কোনো দিন লিগাল প্রবলেমে পড়তে পারো, এটা 1 নম্বর। আর যে কোনো দিন কিন্তু ও তোমাকে বার করে দিতে পারে বাড়ি থেকে। কেন না, তুমি কিন্তু লিগালি ওর ওয়াইফ নয়। তো বললো না দিদি, এরকম কিছু হবে না, এই না সেই না। ঠিক আছে, ভালো কথা, ছেলেটা খুব ভালো চাকরি করে, ওরাও ছেলেটাকে হাতছাড়া করতে চাইছিল না, যেহেতু সেকেন্ড ম্যারেজ, ভালো ফ্যামিলির মেয়ে। বিয়েটা হলো, হওয়ার পরে মাস 6-8 মাস গেল এরকম, তারপরে ব্যাস, ছেলেরা খারাপ হয় না, শুধু মেয়েরা খারাপ হয়। আপনারা মেয়েদের দোষ দেন, কি ট্রিমেন্ডাস খারাপ শুনুন। ছেলেটি মেয়েটিকে বাপের বাড়িতে পাঠালো, বাপের বাড়িতে পাঠিয়ে আজ এই দাও, কাল ওই দাও, পশু সেই দাও। মেয়েটি একটা মাত্র মেয়ে, এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে এত কিছু তো দিল। এইবারে 5 লাখ টাকা দাও, আমার কোর্ট কেসের জন্য এত টাকা আটকে আছে, অত টাকা আটকে আছে, তত টাকা আটকে আছে, এত টাকা লোন, অত টাকা লোন, তত টাকা লোন, সবকিছু তো টাকা দেওয়া হলো, সব দেওয়া হলো, সবকিছু হলো, চলছে, এগুলো চলছে, এগুলো তো চলছে চলছে চলছে। পরবর্তী ক্ষেত্রে জানা গেল, যখন মেয়েটা বাড়িতে আসে তখন ছেলেটি যেখানে চাকরি করে, কোয়ার্টারে থাকে, সেখানে ছেলেটি অন্য মহিলা নিয়ে থাকে। ঠিক আছে, এইবারে মেয়েটি জানতে পেরে মেয়েটি তো আর ছাড়বে না। এইবার মেয়েটি যখন ছাড়বে না, মেয়েটি যখন লিগাল করে, এই করে, কোর্ট করে, ওই করে, হ্যান করে, ত্যান করে, তখন জানা যায় যে মেয়েটি তো ওই ছেলেটির সাথে ডিভোর্স রেজিস্ট্রি হয়নি, তাহলে তো ওর লিগাল ওয়াইফই নয়। ব্যাস, ফেসে গেল ওইখান থেকে, তাহলে ও ওর লিগাল ওয়াইফ নয়। এবার ও কোর্ট কাচারি করে, এই করে, ওই করে, সেই করে, অনেক কিছু করে, অনেক কিছু এই সেই, ফটো তোলা, ভিডিও পাঠানো, মেয়েটা বাপের বাড়িতে চলে আসে, মানে মেয়েটা মাছ দিয়ে ভাত খাবে, তার মাছের পয়সাটা পর্যন্ত মেয়েটার বাপের বাড়ি থেকে দিয়ে যেত, মানে এমন অবস্থা। আমি ওকে বারণ করেছিলাম, ও শুনলো না আমার কথা কিছুতে। যাই হোক, এত কিছু হওয়ার পরবর্তী ক্ষেত্রে আলটিমেট ওদের তো বিয়েটাই তো খারিজ করে দিল, বিয়েটাই তো রইল না, কারণ বিয়েটা তো লিগালি নয়, এখন তো লিগাল ছাড়া কোনো কিছু হয় না, না, বিয়েটাই খারিজ হয়ে গেল। এবার বিয়েটা যেহেতু খারিজ হয়ে গেল, ছেলেটার তো কোনো দোষ পড়লো না, মেয়েটারও কোনো দোষ হলো না। এইবারে মেয়েটার ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছিল যে তুমি তো লিগালি বিয়ে করো, তারপরে এইভাবে যে লিগালি বিয়ে হয়নি, তাহলে ছেলেটার ক্ষেত্রেও সেখানে একটা জেল হয়ে যাওয়ার সম্ভাবনা, মেয়েটার ক্ষেত্রেও তাই। তো দুজনেরই ক্ষেত্রে এই ভয়ের একটা বিষয় আছে। তো আলটিমেট এটা হলো, মেয়েটা তো বর্তমানে এখন ল পড়ছে। তা মেয়েটা আমাকে বলেছিল দিদি আমার কি 3 নম্বর বিয়ে আছে। তা আমি ওকে বলেছিলাম যে আমার এখন ঠিক খেয়াল পড়ছে না, আমি ওকে 3 নম্বর বিয়ে আছে বলেছিলাম না নেই বলেছিলাম, আমার খেয়াল নেই। মেয়েটা এখন ল পড়ছে, আমার পেজে আছে, সবই টুকটাক লাইক টাইক দেয়, সবই দেখে, আমার লাইক টাইক সবই আছে, ও কানেকশনই আছে। বাট এই হচ্ছে ওর ঘটনা। তাহলে আপনারা বলেন মেয়েরা খারাপ, ছেলেরা খারাপ নয়? প্রচুর ছেলেরাও খারাপ। মানে হরোস্কোপের পজিশন যদি খারাপ হয়, তাহলে আপনি মেয়ে হন বা আপনি ছেলে হন, আপনি খারাপই হবেন। আমি একটা মেয়ের ঘটনাও আপনাকে শোনালাম, আপনাদেরকে একটা ছেলের ঘটনাও শোনালাম, দুতরফা থেকেই কিন্তু খারাপই। অ্যাকাউন্ট বিশাল ঘোটালা, একদমই তাই, অ্যাকাউন্ট হচ্ছে বিশাল ঘোটালা। মানে মেয়েটাও দেখুন, একটা মেয়ে ওরকম পঞ্চমপতি লগ্নে বসে আছে, শুক্র রাহুল নক্ষত্রে, আদ্রা নক্ষত্র পেয়েছে, ট্রিমেন্ডাস মেয়েটার ক্যারেক্টার খারাপ। সে মেয়েটা এমন দেখায় যেন মনে হয় মেয়েটা কত ভালো, কত ভীষণ ভালো, ভীষণ কিছু, খুব একটা সুপিরিয়ার অ্যাটিটিউড, এই সেই, কিন্তু মেয়েটা আমার কাছে এসে সব ফাঁস করে দিল। সে তো করতেই হবে, আমার কাছে ধরা পড়বে। বাট আবার ছেলেটার ক্ষেত্রে চাইছে, এটা ভীষণ ভালো একটা কোম্পানিতে চাকরি করে, খুব ভালো রোজগার, প্রায় 2-2.5 লাখ টাকা মাস গেলে মাইনে, তার ওই চরিত্র। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইটা খুব বিষয়। তাহলে সবার আগে হচ্ছে আমাদের চরিত্র। আমরা যদি চরিত্রটাকেই যদি ঠিক দেখে না বিয়ে করতে পারি, তাহলে কোনো বিয়েই বিয়ে নয় বাবা, কোনো বিয়েই বিয়ে নয়।
বিয়ের জায়গায় ভাই সবার আগে তুমি চরিত্র দেখো, তারপরে তো এই মিলল কি ওই মিলল, ভাই সন্তান না হলেও চলবে, কিন্তু যে মানুষটির সাথে থাকবো ওই পাশে অন্য লোকের গন্ধ থাকবে আর তুমি আমার সাথে থাকবে, ও চলবে না ভাই। যাই বলো আর তাই বলো, তার থেকে বর না থাকা ভালো, বর্বর থাকা ভালো, একদম ঠিক। বর নাকি বর্বর, বর নাকি বর্বর, আর বউ, বউ কি তাহলে? সব সব। রাহু মহাদশায় মঙ্গলের অন্তর্দশায় কেমন যায় ডিপেন্ড করে, তোমার রাহু কেমন আর তোমার মঙ্গল কেমন ডিপেন্ড করে। আমি 8:30টায় লাইভে বসেছি, এখন 11:15, অনেকক্ষণ লাইভ হলো, 2.5 ঘন্টা, শোয়া 2 ঘন্টা 45 মিনিট। ওরে বাপরে। 10th হাউসে সান মার্কারি ভেনাস থাকলে কি হয়? 10th হাউসে সান মার্কারি ভেনাস, 10th হাউসটা কি ওইভাবে তো ক্যালকুলেশন করা যায় না। 12-এ কেতু থাকলে কি হয়? 12-এ কেতু থাকলে একটু মোক্ষ লাভ হয়, বাট ষষ্ঠে রাহু, ভীষণ লিগাল সমস্যা আসে, ভীষণ লিগাল সমস্যা আসে, অনেক কিছু দেখতে হয়। ষষ্ঠে রাহু আবার কোথায় বসে আছে, কার নক্ষত্র পেয়েছে। আমি যেমন আপনাদেরকে বললাম, বৃহস্পতি তুঙ্গ থাকা মানে আমি কিন্তু ভীষণ ভালো নয়। আমার কর্কটে বৃহস্পতি, আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যাদের, যেটা আগে বললাম যে আমি প্রচুর মানুষকে দেখেছি কর্কটে বৃহস্পতি তার বাবার থেকে, না হলে তার হাজবেন্ডের থেকে, না হলে তার সন্তানের থেকে, সে একটা না একটা দুঃখ পাবেই পাবে, 100% পাবে, কোনো না কোনো একটা বিঘ্ন তার জীবনে ঘটবে। সব মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে, সেই মীন রাশির উচ্চস্থ শুক্র আপনার ম্যারিড লাইফে প্রবলেম দেবেই দেবে, 100% দেবে দেবে। অনেক সময় কুম্ভ রাশিতে শুক্রও কিন্তু প্রবলেম দেয়, অনেক সময় দেয়। তো এইগুলো কিন্তু বৌদি চলছে, এখন তো বৌদিই চলছে, এখন আর বউ কোথায় চলছে, এখন তো সব বৌদি হয়ে গেছে। এনার্জি কি করে খারাপ হয়? এনার্জি খারাপ হয় যদি তুমি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে যুক্ত হও, এনার্জি খারাপ হয় যদি তুমি প্রচুর সম্পর্কে লিপ্ত হও। সম্পর্কটা শুধু মানসিক শারীরিক হলে হবে না, মানসিকও হতে হবে, আবার শুধু মানসিক হলে হবে না, মানে শুধু মানসিক হলেও যেমন এনার্জি নষ্ট হয়, শুধু শারীরিক হলেও এনার্জি নষ্ট হয়। অনেকে শুধু শারীরিক করে, মানসিকটা করে না, সেটাও এনার্জি লস। আবার অনেকে শুধু মানসিক করে, শারীরিক করে না, ওটাও এনার্জি লস। এনার্জি ওইভাবে লস হয়, ঠিক আছে? এনার্জি লস হওয়াটা খুব বাজে জিনিস। এই তো বললাম, এনার্জি লস হওয়া খুব বাজে জিনিস, নেগেটিভ মানুষের সাথে মেশা যাবে না, এবং প্রচুর মানুষকে ভীষণ ইউজ করে, ইউজ হওয়া যাবে না, কোনোভাবেই ইউজ হওয়া যাবে না। তা বলে কি তুমি কারোর সাথে মিশবে না, কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে ঘোরাফেরা করবে না? ডেফিনেটলি করবে। জীবনে কিছু মানুষকে রাখতে হয়, কিছু বন্ধু রাখা দরকার, কিছু আত্মীয় রাখা দরকার, একা বাঁচা যায় না। তুমি না হলে ডিপ্রেশনের রুগী হয়ে যাবে, তুমি না হলে অবসাদে চলে যাবে, দরকার, এগুলোও প্রয়োজন। 7th হাউসে কেতু থাকলে কি হয় ম্যাম? আচ্ছা, আমাকে অনামিকা একটা কোয়েশ্চেন করেছিল, লগ্নে কেতু, লগ্নে কেতু থাকলে ভীষণ ডিটাচমেন্ট তৈরি হয় মানুষের। আর 7th হাউসে রাহু থাকলে, যেটা আমাদের অমিতাভ বচ্চনের আছে, এদের জীবনে একটা স্ট্যাম্প লাগে, স্ট্যাম্প, মানে আপনার 7th রাহু বসে আছে, ঠিক আছে, আপনার জীবনে একটা স্ট্যাম্প লাগবে। কিরকম? ওই আপনার না একটা সম্পর্ক আছে কারোর সাথে, মানে কেউ কিন্তু কোনো গন্ধ কোনোদিন পেল না, বাট গন্ধ ছড়িয়ে গেল, মানে বাড়িতে হয়তো হচ্ছে এঁচড় রান্না, লোকে ভাববে মাটন হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। মানে কিরকম বলুন তো, যেটা অমিতাভ বচ্চনের আছে, লগ্নে কেতু, সপ্তমে রাহু, কোনোদিনই রেখার সাথে হয়তো তার সম্পর্ক অনেক দিন ছিন্ন হয়ে গেছে, বাট এখনো এই বুড়ো বয়সে নাতি নাতনি হয়ে গেছে, সেখানেও কিন্তু মানুষ দাগ এড়াতে ছাড়ে না। তারপরে হয়তো রেখা হয়তো চার ডবল বিয়ে করে নিল, বাট মানুষ দাগ এড়াতে ছাড়ে না, ওই অমিতাভ আর রেখা, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে ব্যাপার। মানে আপনার হয়তো কোনো জীবনে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হলোই না, কিন্তু লোকে আপনাকে দেখে, মানে আপনার মধ্যে এত একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার থাকবে, আপনার মধ্যে এমন একটা মানে আপনার তো মিরার ইমেজ, তো 7th তো আপনার মিরার ইমেজ, 7th রাহু, মানে আপনার মধ্যে এমন একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার থাকবে, যেন মনে হবে কি বলুন তো, আপনাকে দেখে সবাই ভাবে ও ডাল মে কুছ তো কালা হ্যায়, এর তো ভাই একটা অ্যাফেয়ার আছেই আছে, এরকম একটা ব্যাপার কিন্তু চলে। মঙ্গল কেতু, মঙ্গলের ব্যাপারটাকেও, মঙ্গল লগ্নে, মঙ্গল মানে এরা কিন্তু প্রচন্ড ডিমান্ডিং হয়, প্রচন্ড, ভীষণ ভালো একটা পাওয়ারফুল, এটা খুব পাওয়ারফুল এনার্জেটিক একটা ব্যাপার থাকে যদি লগ্নে মঙ্গল থাকে। আর কেতু তো আমি বলেই দিলাম, কেতু থাকলে ভীষণ ডিট্যাচমেন্ট তৈরি হয় এদের জীবনে, খুব ডিট্যাচমেন্ট আসে প্রত্যেকের সাথেই, সেটা নট
মানে এরম না যে শুধু পার্টনারের সাথে আসে, এটা কিন্তু অনেকের সাথেই আসে ডিট্যাচমেন্টটা। 7th হাউসে কেতু থাকলে বলে দিলাম, ওই 7th হাউসে কেতু থাকলে তো পার্টনারের সাথে প্রবলেম হয়, এটা আমি বললামই। আর আর কার কি কোয়েশ্চেন আছে একটু বলুন। কে এটা কি লিখেছিল, রাশিফল নিয়ে কিছু লিখেছিলেন বা কিছু? 10th কেতু থাকলে, 10th কেতু থাকলে কিন্তু প্রচন্ড গুপ্ত শত্রু তৈরি হয় কর্মের জায়গায়। আরিয়ামা, 10th কেতু প্রচন্ড কাজের জায়গায় গুপ্ত শত্রু তৈরি করে, খুব সাবধান। 10th কেতু নাকি তোমার? ভুলে গেছি, আমি অনেকদিন ছক দেখিনি। 7th হাউসে কেতু থাকলে কি হয় বলে দিয়েছি। আর কার কি কোয়েশ্চেন আছে বলুন, আপনাদের কোয়েশ্চেন একটু নিয়ে নিই, আমি তো অনেকক্ষণ পুরো কথাটাই আমি বলে গেলাম, আমি একা একা অনেক কথা বলেছি অনেক। সপ্তমপতি লগ্নে থাকলে কি হয়? সপ্তমপতি লগ্নে পতিটা কি গো? পতিটা কি মানে সপ্তম পতিটা কি আর তোমার লগ্নটা কি সেটা বলো। মিলন পাল কি লিখছেন আপনি? মিলন পাল কি লিখছেন? বারবার রাশিফল রাশিফল করে একটা কি লিখছেন, তারপর আবার ডিলিট করে দিচ্ছেন। লগ্ন থেকে মিলন পাল, রাশিফল শুনি আপনার ম্যাডাম, কখন সেটার সাথে মিল পাই, কখনো পাই না। না, সবসময় তো পাবেন না, একবার করে লিখছে আর ডিলিট করছে, লিখছে আর ডিলিট করছে। ম্যাম, এই যে আমার হাজবেন্ড চলে গেল, সেটা কি লগ্নে কেতু থাকার জন্য? না। এটা কি তোমার লগ্নে কেতু থাকার জন্য? না। লগ্নের সাথে বেশি মিল পাই কখনো, হ্যাঁ ডিপেন্ড করে, কখনো লগ্নের সাথে মিল পাবেন, কখনো রাশির সাথে মিল পাবেন। সেই জন্য আমি সবসময় বলি দুটোই ধরবেন, রাশিও ধরবেন লগ্নও ধরবেন, কারণ হরোস্কোপ কখনো শুধু রাশি হিসাবে হয় না। আমাদের লগ্ন ফলও ফল দেয়, বৃহস্পতি শনি রাহু কেতু পুরো লগ্ন ধরে ফল দেয়, আর মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি এরা রাশি ধরে ফল দেয়, এরা খুব তাড়াতাড়ি মুভ করে। আর হ্যাঁ দেব, এরা খুব তাড়াতাড়ি মুভ করে, আর ওইটা হচ্ছে বাকি প্ল্যানেটগুলো, ওই 4টে প্ল্যানেট খুব স্লোলি মুভ করে। রাহু মহাদশা চললে কি বিয়ে হতে ডিলে হয় না? রাহু মহাদশা চললে বিয়ে হতে ডিলে হয় না। অনেক সময় দেখা যায় রাহু মহাদশা চললে অনেক কিছু জীবনে অসুবিধার শিকার হতে হয়, অনেক কিছু। আমি প্রচুর রাহু মহাদশায় দেখেছি প্রচুর ছেলে মেয়েকে বিগড়ে যেতে। আপনার মঙ্গলের মহাদশা জন্ম, রাহু মহাদশা চলছে, ছেলে মেয়ে বিগড়ে গেছে, মানে রাহু মহাদশা চলছে, হঠাৎ করে তার ড্রাগের নেশা শুরু হলো, হঠাৎ করে তার সিগারেটের নেশা শুরু হলো, মদ্যপান শুরু করলো। হ্যাঁ, আবার আবার প্রচুর ছেলে মেয়েকে দেখেছি রাহু মহাদশায় বিদেশ যেতে। তাহলে ডিপেন্ড করছে আপনার হরোস্কোপের রাহুর পজিশনের ওপর, রাহুর ডিগ্রির ওপর, রাহুর নক্ষত্রের ওপর, সবকিছু। শুধু রাহু দিয়ে তো হয় না। 8th হাউসে মঙ্গল, রাহু মহাদশাটা বলে দিল। 8th হাউসে মঙ্গল এরিস সাইনে থাকলে কি হয়? 8th হাউসে মঙ্গল এরিস সাইনে থাকলে কি হয়? 8th হাউসে মঙ্গল থাকাটা খুব একটা শুভনীয় নয়। তারপরেও বলবো 8th হাউসের অধিপতি 8th হাউসে বসে আছে, মানে এটা কিন্তু ভৌম যোগ তৈরি করেছে। এবার ভৌম আর মাঙ্গলিকের সাথে এই ঢুকলো মাঙ্গলিক এতক্ষণ বাদে। ভৌম আর মাঙ্গলিকের সাথে কিন্তু আকাশ পাতার তফাৎ। ভৌম যোগ কিন্তু পুরোটাই ভৌম, ভৌম মানে ভূমি জমি বাড়ি রিলেটেড, মানে আমি ভূমি জমি বাড়ির রিলেটেড কানেকশন তৈরি করে ভৌম, ঠিক আছে। আর মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের 1 4 7 8 এবং 12 পজিশন থাকলে, মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক। সাউথ ইন্ডিয়ানের তো ক্ষেত্রে আবার দ্বিতীয় মঙ্গল থাকলেও মাঙ্গলিক ধরা হয়, বাট মঙ্গলের সাথে না বিবাহের কোনো সম্পর্ক নেই। কিন্তু মঙ্গল এমন একটা এনার্জি, মাঙ্গলিক ছেলেমেয়েরা প্রচন্ড এনার্জেটিক হয় এবং এরা ভীষণ চ্যালেঞ্জিং হয়, এবং এদের মধ্যে না একটা চ্যালেঞ্জ পাওয়ারটা এত বেশি থাকে। বাট এদের মধ্যে একটা খুব নেগেটিভ ব্যাপার থাকে, এদের নেগেটিভ ব্যাপারটা যেটা হচ্ছে এরা ভীষণ লড়াকু হয়, মানে এরা না হারতে চায় না সহজে, বাট লড়াইটা না নিজের সাথে করা ভালো। মানে এরা আবার এরকমও হয়, আমি দেখেছি, মানে আপনি মাঙ্গলিক তো আমি বলছি, ধরুন আপনি মাঙ্গলিক, আপনার ভাইও বোনও মাঙ্গলিক, দেখা গেল আপনার বোন একটা কানের দুল কিনেছে, তো আপনারও মনে হবে ওই কানের দুলটার সাথে সাথে আপনাকে কিনতে হবে। বা আপনার বোন একটা ব্রেসলেট পরেছে, তো আপনার মনে হবে পরের দিনে ওই ব্রেসলেটটা আপনিও পরবেন, আপনারও তো আছে ওরকম ব্রেসলেট, তাহলে আপনি কেন পরবেন না? এই জিনিসটা ইগোয়েস্টিক ব্যাপারটা খুব বাজে জিনিস। এইটা মঙ্গল যেই সমস্ত মাঙ্গলিক মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকে, এরা কিন্তু ভীষণভাবে জীবনটাকে, নিজের জীবন নিজে নষ্ট করে। যে নক্ষত্রের জন্য তোমার জন্ম, সেই নক্ষত্রের মহাদশায় হয়, যে নক্ষত্রে জন্ম তার জন্ম কি সেই মহাদশায় হয়? হ্যাঁ, তোমার যেমন কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তোমার রবি মহাদশায় জন্ম হয়েছে, ঠিক আছে, এটা তোমার রবি মহাদশার পরে চন্দ্রের মহাদশা আসবে, এইভাবে পড়ে, ঠিক আছে। 9th হাউসে মঙ্গল, 9th হাউসে মঙ্গল এরিস সাইনে থাকলে কি হয়? 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 9th
সরি আমি ভুল বললাম, চন্দ্রের পরে মঙ্গল, মঙ্গলের পরে হ্যাঁ রবির পরে চন্দ্র, ঠিকই বলেছি, রবির পরে চন্দ্র আসছে, ঠিকই বলেছি। আমি ভুল বলি না চট করে, আমার পুরো অ্যাস্ট্রোলজিটা আমি মুখস্থ বিদ্যার মতো হয়ে গেছে, মানে এত এত পড়া, এত হরোস্কোপ, এত কিছু। ছোট বাচ্চাদের শত্রু কি করে হয়? রোহানের আছে, ওর 10 বছর, শত্রু তো হবে, শত্রু হবে না? শত্রু সবার আছে। বৌমা যোগ কি খারাপ কিছু? বৌমা যোগ, হ্যাঁ বৌমা যোগটা আমি বলে দিই তাহলে। বৌমা যোগ হচ্ছে আপনার, আপনি হচ্ছেন শাশুড়ি, ঠিক আছে? আপনার বৌমা যোগ, আপনার পঞ্চম হচ্ছে আপনার প্রথম সন্তান, তাহলে আপনার পঞ্চম যদি আপনার প্রথম সন্তান হয়, তাহলে পঞ্চমের সপ্তম কে? তার মানে আপনার পঞ্চম থেকে তার সপ্তম, ধরুন আপনার মেষ লগ্ন, আপনার পঞ্চম হচ্ছে আপনার সন্তান, তাহলে পঞ্চম মানে হচ্ছে আপনার কর্কটের ঘরটা হচ্ছে আপনার মেষ, বৃষ, মিথুন, সরি আপনার সিংহের ঘরটা হচ্ছে কি আপনার সন্তানের ঘর, ঠিক আছে? আর সন্তানের সপ্তম হচ্ছে কুম্ভ, তার মানে আপনার লগ্নে মানে আপনার একাদশ, আপনার লগ্নের একাদশ কিন্তু আপনার বৌমা, ঠিক আছে? মানে আপনার প্রাপ্তির জায়গায় কিন্তু আপনার বৌমা। তো আপনার যদি একাদশ ভালো হয় তাহলে আপনার বৌমা ভালো হবে, আর যদি একাদশ খারাপ হয় তাহলে বৌমা খারাপ হবে। এবং এটাও তো পারথ, এটাও তো আগের জন্মের কিছু কর্মফলের ফিডব্যাক, বৌমা ভালো হওয়া, বৌমা খারাপ হওয়া। ভৌমযোগ বলে দিলাম। হ্যাঁ দিদি ঠিকই, মাঙ্গলিকদের জিরো মনোভাব, যেটা ভাবে করব সেটা, এটা খুব ভালো, যেটা ভাবে করব এটা করা খুব ভালো, খুব ভালো এটা। বাট কিছু কিছু মাঙ্গলিকরা বড্ড বেশি ইগোয়েস্টিক আর ভীষণ হিংসুটে হয়, এইটাতে আমার খুব আপত্তি। এত হিংসে কেন মনে? কিছু কিছু মাঙ্গলিক, আমি 2 বোনকে দেখেছি এই জিনিসটা হয়, 2 বোনের মধ্যে আমি দেখলাম হলো, ওটা কিনেছে তো আমাকে ওটা সাথে সাথে পড়তে হবে, আমারও তো ওটা আছে, মানে এরকম একটা ব্যাপার। কোন মহাদশা জন্ম ভালো? সব মহাদশায় জন্ম ভালো, সব মহাদশা, এরকম কোনো ব্যাপার নেই। যদি তুমি ভালো তারা পাও তাহলে সব মহাদশায় জন্ম ভালো, দেখতে হবে সেই তারাটা তোমার জন্য ভালো কিনা। তবে খুব ভালো হচ্ছে বড় মহাদশায় জন্ম হওয়া, যেমন বুধের মহাদশায় জন্ম হওয়া ভালো, বৃহস্পতির মহাদশায় জন্ম হওয়া ভালো, শনির মহাদশায় জন্ম হওয়া ভালো, বুধ বৃহস্পতি শনি শুক্রের মহাদশায় জন্ম হওয়া ভালো। তবে শুক্রের মহাদশায় জন্ম হলে ভালো, যদি সেটা অনেক বছর পায়, যদি ছেলেমেয়েরা শুক্রের মহাদশাটা এডুকেশন সেক্টরের সময় পায়, মানে যখন তারা পড়াশোনা করছে সেই সময়টা পায়, তাহলে কিন্তু খুব একটা ভালো তারা নিয়ে যেতে পারে না, ভোগটা বৃদ্ধি করে দেয়। তো শুক্রের মহাদশাটা পাওয়া ভালো, একটু মিডিল এজে গিয়ে খুব ভালো ফল দেয়, তাহলে ভীষণ বিগড়ে যায় না হলে। শুক্রের মহাদশা মিডিল এজে গেলে খুব ডমিনেটিং হয়ে যায়, বাবা মার কথা শুনতে চায় না। আর এখনকার দিনে হলে মোবাইল অ্যাডিকশন, মানে মোবাইলের প্রতি এটা ভীষণ অ্যাডিকশনটা খুব বেড়ে যায়। উত্তর ফাল্গুনি না ফাল্গুনি নক্ষত্র কি রকম হয়? নক্ষত্র নিয়ে যখন আমি লাইভ করব তখন নক্ষত্র নিয়ে লাইভ করব না, করব হয়তো, দেখছি। বজ্রযোগ কি মাম? বজ্রযোগ আবার যোগ কোথা থেকে এলো? আমি তো আজকে বিবাহ নিয়ে লাইভ করছি, যোগ কোথা থেকে এলো? অর্পিতা না বড্ড উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, যোগ কোথা থেকে এলো আজকে? বিবাহের সাথে আবার যোগ ঢুকিয়ে দিলে সব হজপট হয়ে যাবে। মানে আমি শুরু করেছি ক্লাস 10 অবধি পড়াশোনা, মানে আমি এখন পিএইচডিতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। পূর্ণ আংশিক মাঙ্গলিক, পূর্ণ আর আংশিক বলে কিছু হয় না দিদি, পূর্ণ আর আংশিক মাঙ্গলিক, পিয়া কে এটা বুঝতে পারলাম না, আমি দিদি দাদা বললাম আর কি, যাই হোক। পূর্ণ আর আংশিক বলে কিছু হয় না, মাঙ্গলিকে হয়, পূর্ণ মাঙ্গলিক, আংশিক মাঙ্গলিক, ডবল মাঙ্গলিক, ট্রিপল মাঙ্গলিক, ফোর্থ মাঙ্গলিক, ফিফথ মাঙ্গলিক। আরে বাবা মাঙ্গলিকই হয়। মাঙ্গলিকের ছেলেমেয়েরা একটু এনার্জেটিক হয়, মাঙ্গলিকের এনার্জি না মিললে খুব মুশকিল হয়। বাট মাঙ্গলিকের মেয়ের সাথে মাঙ্গলিকের ছেলের বিয়ে হলো না বলে আপনার একদম সাড়ে সর্বনাশ হয়ে গেল, একদম ভুল কথা, একদম ভুল। প্রচুর মাঙ্গলিক ছেলে নন মাঙ্গলিক মেয়েকে বিয়ে করে ভালো আছে, প্রচুর মাঙ্গলিক মেয়ে নন মাঙ্গলিক ছেলেকে বিয়ে করে ভালো আছে। এটা কাইন্ডলি বলবেন ম্যাম। লগ্ন থাকলে 5th হাউসে যদি ব্যাংকে কোনো প্ল্যানেট না থাকে, কোন প্ল্যানেট 5th হাউসে যদি ব্ল্যাঙ্ক থাকে, এটা কিচ্ছু ম্যাটার করে না, বরং এটা অনেক ভালো। তোমার যদি ওই ঘরটা ফাঁকা থাকে তাহলে বুঝবে তুমি বেঁচে গেলে ভাই। ঘরটা তো ঘরটার ফল তুলবেই, সাথে ওই ঘরে যে বসে আছে প্ল্যানেটটা তার ফল তুলবে, সেই প্ল্যানেটটা কোন ডিগ্রি পেল তার ফল তুলবে। অনেক গল্প প্রচুর। স্বরূপা চাহান কি বলছেন? রাহু 9th হাউসে, 3rd হাউসে কেতু, ওকে 9th হাউসে রাহু, 3rd হাউসে, ভীষণ ভীতু হয় এরা। ওয়ান্ট টু নো অ্যাবাউট ম্যারেজ, প্রচন্ড ভীতি থাকবে, প্রচন্ড ভীতু ভাবে। 9th হাউসে কেতু আর
থার্ড হাউসে কেতু আর 9th হাউসের রাহুর সাথে ম্যারেজের কোনো সম্পর্ক নেই। ম্যারেজের সম্পর্ক আপনার 7th হাউস দেবে। তোমার কাছে আমার অনেক দিনের আবদার, নক্ষত্রের লাইফটা করো, নক্ষত্রের একটা করবো, আমাকে একটু সময় দাও। আমি একটা অন্যরকম প্ল্যান করেছি যেটা আমি এখন বলতে পারছি না বা বলতে চাইছি না। সব তো বলে দিচ্ছেন, আর কি জানবো, জিজ্ঞাসা করছি। সপ্তমপতি বুধে, বুধ লগ্নে, সপ্তমপতি বুধ লগ্নে ধনুতে থাকলে কি হয়? হ্যাঁ, সপ্তমপতি বুধ, কি লিখছো? সপ্তমপতি বুধ লগ্নে ধনুতে থাকলে কি হয়? আমি বুঝতেই পারলাম না। সপ্তমপতি বুধ সপ্তমপতি লগ্নে বসে আছে, একটুখানি না বিয়ের জায়গাটা পীড়িত এবং গন্ডগোল দেবে। থার্ড হাউসে রাহু, থার্ড হাউসে রাহু টাকা খুব ভালো। বাবা আমার হিচকি উঠছে, অনেক কথা বলছি। শনির মহাদশা কি খুব খারাপ? সাকসেস পাওয়া যায় না? না না, কে বললো? কে বললো আপনাকে? কোনো মহাদশা খারাপ না, আবার কোনো মহাদশা ভীষণ ভালো না। আমি শুক্রের মহাদশায় প্রচুর মানুষকে ভীষণ সমস্যা পেতে দেখলাম, প্রচন্ড। আবার শনির মহাদশায় ভীষণ সাকসেস পেতে দেখেছি, ভীষণ সাকসেস পেতে দেখেছি। কে বললো? অষ্টকূট ম্যাচ নিয়ে কিছু বলবেন? ম্যাচ মেকিংটা একদম আলাদা একটা পার্ট। ম্যাচ মেকিংয়ে জনিকুট, তারাকুট ভীষণ ইম্পর্টেন্ট, এবং নারীকুট আর রাশিকুট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। রাশি না মিললেই বিয়ে করা উচিত না, তারা না মিললে বিয়ে করা উচিত না। সব থেকে বড় কথা এই যে আপনারা জটক বিচার করেন, জটক বিচারটা 100% করবেন। আপনি যদি প্রেম করে বিয়ে করেন তাহলেও জটক বিচার করা ভীষণ ইম্পর্টেন্ট। সাথে না আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজেদের পার্সোনাল হরোস্কোপ করা, যেটা কেউ করে না। শুধু জটক বিচার করে, ভাবে জটক বিচারে মিলে গেলেই বা আমি তো দারুণ দারুণ দারুণ। পার্সোনাল হরোস্কোপ ম্যাচ করাটা ভীষণ দরকার। সেখানে আপনার 5th হাউস জড়িয়ে, সেখানে আপনার 9th হাউস জড়িয়ে, সেখানে আপনার 7th হাউস জড়িয়ে। দেখা গেল আপনার জটক বিচার ভীষণ ভালো মিলেছে, আপনার 7th হাউসের অধিপতি নিচস্থ, বিয়েটাতে না ভীষণ প্রবলেম হবে। দেখা গেল আপনার জটক বিচার ভীষণ ভালো মিলেছে, আপনাদের মানসিক মিলটা নেই, মানে আপনার 5th হাউসের মিল নেই, বা আপনার চন্দ্রের সাথে, চন্দ্রের যদিও রাশিকুটের মিল থাকে, 5th হাউসের কিন্তু কোনোভাবে মিল নেই, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। সেক্ষেত্রে প্রতিকার আছে, খুব সুন্দরভাবে বিয়ে দেওয়া যায়। আমি অনেককে করেছি, বিশ্বাস করুন, আপনাদের হাতে গুনে বলতে পারবো না। আপনারা ভিউয়ার্স দেখে ভাবেন তো, আমার প্রচুর ক্লায়েন্ট, প্রচুর প্রচুর, আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না আমার কত ক্লায়েন্ট, প্রচুর ক্লায়েন্ট। আমি এত লাইভ কম করি ওই কারণেই, মানে আমি আমি কখন সামলাবো এত কিছু আমার। আর এটা কি জানেন তো, অ্যাস্ট্রোলজিটা এমন একটা ব্যাপার, এটা তো আমি কারোর হাতে ছাড়তে পারি না যে ঠিক আছে বাবা তুমি ছক করে দাও, ঠিক আছে বাবা তুমি হরোস্কোপ করে দাও, ঠিক আছে বাবা তুমি আমার চেম্বারটা সামনে দাও, অনলাইনটা সামনে দাও। না, এটা তো আমার একার কাজ। আমার প্রচুর ক্লায়েন্ট, অ্যাকচুয়ালি আমার প্রচুর ক্লায়েন্ট এই কারণে, মানে আমাকে যে দেখায়, আমার কাছে যে আসে, সে তো খুব ভালো থাকে, সে 10 জনকে আমার কাছে পাঠাচ্ছে। তো এই করে 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 না হয়ে গেছে। আগে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া তো 6 বছর আগে তো আমি এই করেই কাজ করেছি, তো এই এই সুনামটা তো আমার আগাগোড়াই ছিল। আপনার কথা শুনে আপনার কাছে অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছা করছে, শিখবে। আমি যাবে শেখাবো, শিখবে, শেখাবো তো আমি বটেই, তবে এই মুহূর্তে নয়। অ্যাস্ট্রোলজি শেখাতে গেলে নিজেকে অ্যাস্ট্রোলজিটাকে ছাড়তে হয় সবার আগে। আমি যেদিন অ্যাস্ট্রোলজি ছাড়বো, মানে আমি যেদিন আমার পেশাটা ছাড়বো, সেদিন আমি শেখাবো, নাহলে আমি তোমাদেরকে সবটা শেখাতে পারবো না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আমি টিচার হতে গেলে আমাকে আগে প্রফেশনটা ছাড়তে হবে, তবে গিয়ে আমি শেখাতে পারবো। আমি খুব ভালো জায়গা থেকে অ্যাস্ট্রোলজি শিখেছি। আমি আমি খুব ধরে ধরে অ্যাস্ট্রোলজি শিখেছি। আমার আমার যারা গুরু তারা ভীষণ, আমি বললাম না আমি টাচুট, আমি কিনা আজ অব্দি আমার অ্যাস্ট্রোলজির গুরু বলুন, আমার আমার শিক্ষার জায়গায় গুরু বলুন, আমি আজ অব্দি না কোনো খারাপ টিচার পাইনি, একদম না। আমার না কলেজে, না আমার পার্সোনাল টিচার, এবং না আমার কোনো কোচিংয়ের টিচার, আজ অব্দি না, কোনো দিন না। মানে আমি কোনো দিন কোনো গুরুকে খারাপ পাইনি, কোনো দিন না। এবং খুব অনেস্টলি বলছি, মানে আমি যখন অ্যাস্ট্রোলজি শিখতে গেলাম বিভিন্ন, আমি কোনো টিচারের তো বদনাম করতে পারি না, কারণ কলকাতায় এইভাবেই শেখানো হয়, বিশ্বাস করুন, যেভাবে ওনারা শিখিয়েছেন সেভাবেই শেখানো হয়। এবং আমি এরকম, আমি না কোনো কোচিং সেন্টার থেকে ওইভাবে শিখিনি, ওরা সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট নিয়েই করেছি, পুরো রেজিস্টার সার্টিফিকেট। বাট আমি না এমন জায়গা থেকে শিখতাম যেখানে 10 জন, 12 জন, 15 জন খুব হাতে ধরে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি ভীষণ ভালোভাবে। তারপর যখন আমি বেনারসে যাই, সেটা তো আলাদা পার্ট, সেটা তো ছেড়েই দিন, সে তো এর সাথে মেলেই না, একদম মেলে না। দরকার নেই, আমি যতদিন বেঁচে থাকবো তুমি অ্যাস্ট্রোলজি ছাড়বে না।
না, অ্যাস্ট্রোলজি যখন আমি মনে করব যে আমি আমি কাজ করতে আর ভালো লাগছে না, ভালো না লাগলে আমি ছেড়ে দেবো, আমি আমার ব্রেন নষ্ট হয়ে গেলে আমি ছেড়ে দেবো, বা আমি আমার যেদিন ভালো লাগবে না আমি ছেড়ে দেবো। মানে আমি খুব মুডি এই ব্যাপারে। হয়তো যেদিন মনে হবে দূর আর ভালো লাগছে না কাজ করতে। আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে, কেন এত খাটো তুমি, তোমার তোমার এত খাটনি আমার ভালো লাগে না দেখতে। ও আমাকে মাঝে মাঝে কিন্তু বলে, প্রচণ্ড বলে, মানে বাট আমি আবার মাঝে মাঝে বলে, না তুমি তোমার তোমার এটা নিয়ে খুব স্বপ্ন ছিল, ঠিক আছে না থাক করো, বলে মাঝে মাঝে। যেদিন আমি ছাড়বো সেদিন আমি শেখাবো। আর লাভ ম্যারেজে নারীকুট করলে, লাভ ম্যারেজে নারীকুট মেলেনি, দেখতে হবে তাহলে অন্য দিক থেকে। সেকেন্ড হাউসে মঙ্গল, এত কিছু ম্যাচ করতে করতে শেষ পর্যন্ত বিয়েটাই হয় না। তুমি বেঁচে যাও, তুমি আর বিয়ে করতে হবে না, ছেড়ে দাও। লাভ ম্যারেজের নারীকুট না করলে কি করা যাবে, দেখতে হবে, হরস্কোপ দেখতে হবে, নাহলে করতে পারবো না। ছাড়লে আমাদের কি হবে? না না, আমি এখন তো প্রশ্নই ওঠে না, এখন আমি আমি অনেক ছোট, অনেক ছোট এখন। না, আমি যেটা বলছি, মানে আমি তো অনেক আগে থেকে শুরু করেছি অ্যাস্ট্রোলজিটা, আমার তো 5-6 বছরের গল্প নয়, বা আমি লকডাউনেও নয়, বা 2018-19 থেকেও শুরু করিনি। তো আমার তো অনেক বছর হয়ে গেল অ্যাস্ট্রোলজিটা, ব্যাকগ্রাউন্ডটা। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে এত পড়াশোনা, এত রাত জাগা, এত কিছু, তো ছাড়ো তো, বাদ দাও। ছাড়বো না আমি। আমার ফ্যাশনে স্টাডি দূর, দুটো ছিল কিন্তু মহাদশায় চলে গেছে। হ্যাঁ, তোমার তো ওটা খুব ভালো কাজ করেছে, বলো, তোমার কেতু মহাদশাটা ছাড়লো, তোমার ক্যাটসাইটাও হারিয়ে গেল। ওটা আমি তোমাকে বলেছিলাম আরিয়া মাঝে, তোমার কিন্তু ওটা হবে। আমি কারোর সাথে না কোনোদিন বেইমানি করতে পারি না, আমি ভীষণ, আমি আমি খুব সোলের দিক থেকে আমি খুব অনেস্ট, আমি বেইমানি করতে পারি না। তো আমি তোমাকে আরিয়া তোমাকে বলেছিলাম যে তোমার কিন্তু ওটা হবে না, তোমার কেতু মহাদশাটা ছেড়ে গেলেই দেখো তোমার কেমন হারিয়ে গেল ওটা। শনি মহাদশা চলছে, খুব বাধা পাচ্ছি সব ব্যাপারে। আমি পলিটিক্যাল নিয়ে লাইনে আছি, আচ্ছা আচ্ছা, খুব বাধা পাচ্ছি আসতে। দেখুন, আপনার যদি মনে হয় আপনি আপনার যাকে পছন্দ দেখাতে পারেন, খুব আছে ভালো অ্যাস্ট্রোলজার আছে, বাট শনির মহাদশার জন্য কেন বাধা পাচ্ছেন দেখতে হবে। পলিটিক্যাল লাইনে আপনি থাকতেই পারেন, আমার কাছে প্রচুর লয়ার আসে, প্রচুর পলিটিক্যাল জায়গা থেকে প্রচুর মানুষ আমার কাছে আমাকে দেখিয়েছে। কিছু পেয়েও পাচ্ছি না, খুব ভেঙে পড়ছি না। ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে কি করে হবে, ভেঙে পড়লে হবে না, পলিটিক্যালে ঢুকেছেন মানে ভেঙে পড়লে কিন্তু হবে না। স্যার খুব ভালো, ম্যাম, হ্যাঁ একদম খুব ভালো, খুব ভালো। আর আর কার কি কোশ্চেন আছে? আপনার অন্তত একজন শিষ্য তৈরি করুন, একদম এটা করার খুব ইচ্ছা আমার। শ্রী, এটা আমার করার খুব ইচ্ছা যে আমি কাউকে আমার অ্যাস্ট্রোলজিটা দিয়ে যাব, আমার খুব ইচ্ছা এটা। অ্যাকচুয়ালি আমি আরও অ্যাস্ট্রোলজিটা করি, আমার মেয়ে দেখুক যে আমার পড়াশোনা, আমার অধ্যাবসায়, আমার প্র্যাকটিস এবং আমার স্ট্রাগেল, সবটা তো আর ও দেখে বড় হয়নি, অনেকটাই ও জানে না, অনেকটাই ও জানে না। আমি ওকে জানাইও নি কোনোদিন, তবে এখন আমি ওকে অল্প অল্প করে জানাচ্ছি, কারণ আমার মনে হয় ও বড় হয়ে গেছে, ওর জানা দরকার ওর মার স্ট্রাগেলটা কি। তো এবং আমার পরবর্তী ক্ষেত্রে যখন ও ছোট ছিল তখন যে আমি স্ট্রাগলটা করেছিলাম, তখন আমার হাজব্যান্ডের ফুললি সাপোর্ট এবং পাশে থাকা, এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তো আমি ওকে আমি, এটাও দেখুক, আমার মনে হয় এটা ওর দেখা দরকার যে মার স্ট্রাগলটা কি, তবেই ও শিখবে। তো সেই কারণে আমি যতদিন অ্যাস্ট্রোলজি করব, কিন্তু আমার খুব ইচ্ছা আমি শেখাবো, আমি এমনভাবে শিখিয়ে যাব যাতে সত্যি ফ্রডবাজ অ্যাস্ট্রোলজার যেন বন্ধ হয়। অ্যাস্ট্রোলজি নিয়ে ব্যবসা, অ্যাস্ট্রোলজাররা ব্যবসা করছে, প্রোডাক্ট সেল করছে, এই জিনিসটা বন্ধ হওয়া খুব দরকার। আমার কোথাও একটা মনে হয় যে এই জিনিসটা, অ্যাস্ট্রোলজাররা প্রোডাক্ট সেল করবে কেন, কি আশ্চর্য কথাবার্তা। তুমি ব্যবসা দেবে মানুষকে, এই জিনিসগুলো না কোথাও একটা
পিওর অ্যাস্ট্রোলজার হওয়াটা খুব দরকার, মানে এইটার কোথাও এখন অভাব হয়েছে। তো আসলে কি করবে, সবাই রোজগারের পথে নেমে গেছে আর কি। তো আমি সেই জন্য শেখাবো তো বটেই, সেখানে আপনাদের পারব্ধ যার ভালো হবে, বা আপনাদের পারব্ধ নয় এটা অবশ্যই, এটা আপনাদের স্পিরিচুয়াল পার্টটা যার ভালো থাকবে, যারা আমার কাছে শিখতে আসবেন, যাদের স্পিরিচুয়াল পার্টটা ভালো থাকবে, যাদের কেতুর কানেকশনস ভালো থাকবে, যাদের রবির কানেকশনস ভালো থাকবে, শুধু অ্যাস্ট্রোলজার হলে হবে না, আপনাকে ওষুধ দিতে হবে। আপনি যদি ওষুধ ভালো দিতে না পারেন তাহলে আপনি ভালো ডাক্তার নয়। আপনার ওষুধ শুধু দিলে হবে না, আপনার সেই ওষুধে সারতেও হবে, তাহলে কিন্তু আপনি ভালো ডাক্তার নয়। ঠিক আছে, ডাক্তার তো অনেকে হয়, প্রচুর ডাক্তার হয়, তাহলে সব ডাক্তারের রোগ ওষুধে কি রোগ সারে? এই যে আমি সেদিনকে তনিমা বললো যে আমি লা মার্টিনে চাকরি পেয়েছি, আমি বললাম আগে আমি নিউরো সায়েন্সে যেতাম, এখন আমি অ্যাপেলোয় যাই। আমার নিউরো সায়েন্সের ডাক্তারের ওষুধে সারেনি, আমার সারেনি, অন্য কারোর হয়তো সেরেছে। সেরকমই কিন্তু সব শিক্ষকের কাছেও কিন্তু সব পড়াশোনা ভালো হয় না, সেরকমই ব্যাপারটা। আমি ওরকমই চাই যে আমি এমন কিছু শেখাবো যে যাদের মোটামুটি এই পজিশন আছে, যাদের কেতু খুব ভালো, বা যাদের কেতুর পজিশন খুব ভালো, বা যাদের কেতু নাক্ষত্রিক কানেকশনস খুব ভালো, যাদের রবি খুব পাওয়ারফুল, তারা কিন্তু খুব ভালো ওষুধ দিতে পারবে অ্যাস্ট্রোলজির। যাদের বৃহস্পতি খুব স্ট্রং, তারা কিন্তু খুব ভালো ওষুধ দিতে পারে। বৃহস্পতি স্ট্রং হলে যদিও অ্যাস্ট্রোলজির পার্টটাকে দেখে না, গুরুগিরিটাকে দেখায়, বৃহস্পতি গুরুগিরিটাকে দেখায়, গুরুর আশীর্বাদটা পায় তারা, বাট অ্যাস্ট্রোলজিটাকে সে অতটা দেখায় না। বাট অ্যাস্ট্রোলজি করতে গেলে আপনার রবি, কেতু, শনি ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। তো যাদের হরোস্কোপে এই পজিশনগুলো থাকবে, আমি তাদের শেখাবো। ধরুন আমি যদি 20 জনকে শেখাই, 20 জনের মধ্যে 5 জন তো আমি মানে ধরেই নেবো 5 জন ভালো অ্যাস্ট্রোলজার উঠে আসবে ওখান থেকে, তো আসবেই। তো সেখান থেকে তারা নিশ্চয়ই বলবে যে একটা সময় তো আমি যেমন আমার গুরুদের কথা বলি, তো তারাও বলবে যে আমিও এরকম গুরুর কাছ থেকে শিখেছিলাম। তো আমিও তখন বসে শুনবো, আর তারা লাইভ করবে যখন আমিও বসে শুনবো যে যাক, কেউ তো বলছে যে আমার গুরু আমাকে খুব ভালো শিখিয়ে গেছে, শেখানোর ইচ্ছে আমার রইল। তাকে তোমার মতো সৎও হতে হবে। হ্যাঁ, না, আমার আমার একটা জিনিসে খুব আপত্তি, যে আমি আমি একটা অ্যাস্ট্রোলজার, আমার কাছে মানুষ চাকরির জন্য আসে, ব্যবসার জন্য আসে, বিভিন্ন প্রবলেমে পড়ে আসে, সেটা মানুষের প্রবলেম একটা নয় শতেক। বাট আমি ব্যবসা কেন করব? এটাতে আমার খুব মানে যাই হোক, যদিও এটা আমার মত, আমার সাথে সবার মত নাও মিলতে পারে, আর না মিলুক আমি এটাই চাই, কারণ আমি আমার মতটা কারোর ওপর চাপিয়ে দিতে চাই না, কোনোদিন চাইও নি। আমি এমনকি আমার মত আমি আমার পরিবারেও চাপাই না, একদম কোনোদিন চাপাই না। আমি আমার মতটা যদি জানতে চাই আমি বলি, আমি এটা বলছি, তুমি এটা দেখো, ভালো লাগলে করো। ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, যা হবার হবে। পান্নাটা ঝকঝক করছে, হ্যাঁ পান্নাটা পলিশ করে এনেছি। এইখানে এইগুলো না সব রোডিয়াম, এগুলো না সব রোডিয়াম। এই রোডিয়াম পলিশগুলো না, এই যে এই স্টোনগুলোর পাশে না পুরো রোডিয়াম পলিশ করা থাকে, পুরো কালো হয়ে গেছিল। আমি না রিঠার জলে চুবিয়ে টুথপেস্ট দিয়ে ঘষে কোনোভাবেই এটা পরিষ্কার হচ্ছিল না। প্রায় তো অনেকগুলো বছর হয়ে গেল, এটা পলিশ করিয়ে আনাতে আমার ঠিক হয়ে গেল, চকচক করছে না। এখন বেশ কিছু বছর চলবে এরকম, বেশ কিছু বছর এরকম চকচকে চলবে, তারপর আবার আস্তে আস্তে এ হলে তখন আবার দেখা যাবে। কন্যা রাশির সাথে কুম্ভ রাশির বিয়ে, রাশির সাথে রাশির বিয়ে হোক না, রাশির সাথে রাশির বিয়ের কোনো সম্পর্ক নেই। এই জায়গাগুলো যেগুলো আমি বললাম, এগুলোকে একটু সবাই বুঝে চলুন। যেখানে আপনাদের বৈবাহিক জীবনের সমস্যা, আমি বলবো একটুকে নিজেদের প্রারব্ধটাকে নিজেরা ক্লিয়ার করুন, নিজেরা ক্ষমা চেয়ে নিন, নিজেরা ক্ষমা প্রার্থনা করুন, দেখবেন সব সব ক্লিয়ার হয়ে যাবে। লাইভ শেষ করি। আচ্ছা, 11:15 বাজে, আর লাইভে 3 ঘন্টার বেশি লাইভ, ও মাই গড, আমি কোনোদিন এতক্ষণ লাইভ করিনি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, দেখা হবে 2 মেতে সাপ্তাহিক রাশিফলের লাইভে। তার আগে একটা প্রেডিকশনের লাইভ হয়তো আমি করব, দেখছি কবে করব। হোপফুলি আমি 30 তারিখে করব, 29 তারিখে ভোট, তো 30 তারিখে হয়তো করব একটা প্রেডিকশনের লাইভ, 30 তারিখে করব। আর ঠিক আছে, সবাই ভালো থাকুন। এতক্ষণ সবাই সাথে দিয়েছেন, সাথে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। এটাও পিওর সোল, আপনাদের সাথে আমার একটা পিওর সোলের কানেকশন আছে বলেই তো এতক্ষণ আপনারা লাইভে থাকেন, এতক্ষণ দেখেন, খুব ভালো লাগে আমার। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো শেষ করলাম, সবাইকে শুভরাত্রি।